ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমায় কি? এই মেয়ে, কি বলছো এসব? চোখ বন্ধ করে রেখেছো কেন? তাকাও বলছি। নিষিদ্ধ পল্লীর বিরাট আলিশান আধারিয়া রুমটার মাঝে নতুন কাস্টমারের অপেক্ষায় অপেক্ষারত সেখানের মালকিন রূপমাধুরী। চুলের ভাঁজে থাকা তাজা বকুল ফুলের মালাটা থেকে মোহনীয় সুঘ্রাণ পরিবেশটাকে প্রয়োজনের তুলনায় বেশি মায়াবী করেছে। স্লিপলেস ব্লাউজের উপর জোড়ানো পাতলা টিস্যুর ন্যায় সাদা শাড়ি এবং ঠোঁটে লাগানো লাল টকটকে রঞ্জকে তাকে আবেদনময়ী কোনো অপ্সরা মনে হচ্ছে। রুমের চারপাশে নিভু নিভু আলোয় জ্বলতে থাকা মোমবাতির কারণে তার শরীরকে কমল মাখনের সাথে নির্দ্বিধায় তুলনা করা যাবে। একটু পর পর সে তার শরীরে মিষ্টি সুগন্ধিটা মেখে নিচ্ছে। নিজেকে আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। আজকের খদ্দেরটা বেশ পয়সাওয়ালা কিনা একবার তার চোখে পড়ে গেলে টাকার বিছানায় দিবানিশি নিদ্রা যাপন করা যাবে। তাই তো সে অন্যান্য মেয়েদের কাছে না পাঠিয়ে নিজেই আদর যত্নের ব্যবস্থা করেছে। রূপমাধুরীর ভরা টসটসে আবেগের সমাপ্তি ঘটিয়ে নতুন খদ্দেরটা রুমের ভেতর প্রবেশ করলো। চোখ মুখে কামুক এক হাসি দিয়ে রমণী যখন তার খদ্দেরের দিকে তাকালো, অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সে নিস্তব্ধ হয়ে গেল। মোমের আফসা আলোয় বহু পরিচিত প্রেমিকের মুখটা ভেসে উঠল চোখের সামনে। অনেকগুলো বছর পর প্রিয় প্রেমিকের বিছানার সঙ্গী হওয়ার জন্যই বুঝি এত আড়ম্বরপূর্ণ আয়োজন ছিল। রূপমাধুরী দুপা পিছনে চলে গেল। অবাক ভাব তার শরীরের শিরায় শিরায় বিদ্যুতের বেগে ছুটে গেল। শুধু রূপমাধুরী নয়, তার সামনের মানুষটাও কম অবাক হয়নি। চোখ দুটো যেন অক্ষিকটর থেকে বেরিয়ে আসবে। কণ্ঠে শব্দদের আন্দোলন, তবুও লোকটা কোনো মতে উচ্চারণ করলো, বীরাঙ্গনা। বীরাঙ্গনা না, আমি বারাঙ্গনা। 1419 বঙ্গাব্দের 2রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সিলেটের বিশাল চা বাগানের ভেতর মিহি সুরে ডাকছে কোকিল। ভোর হতে না হতেই দেখা দিয়েছে ঠাঠা শুষ্ক রোদের। সেই রোদ মাথায় নিয়ে এপাড়া ওপাড়া ছুটে বেড়াচ্ছে পত্র। আজ তার প্রচুর কাজ, বড় বোনের বিয়ে কিনা, কত কিছু তাকে জোগাড় করতে হচ্ছে ছুটোছুটি করে। গ্রামের শুরু পথটি দিয়ে 15 বছরের কিশোরী পত্র ছুটে যাচ্ছে। কি যেন একটা নিয়ম আছে বিয়ের, যেটা জানার জন্য একজন বড় মানুষ দরকার। তাই তো পত্রের মা তাকে পাঠিয়েছে জেঠিমার কাছে। কোনো মতে নাকে মুখে শ্বাস আটকে সে ঠাকুরবাড়ির জেঠিমার কাছে এসে পৌঁছালো। জেঠিমা তখন কেবল রান্না বসিয়েছে। পত্র হাঁপাতে হাঁপাতে গিয়ে জেঠিমাদের পীরের উপর বসেছে। বুকের উপর ভাঁজ করা সুতির ওড়নাটা দিয়ে ছোট কালো মুখটার ঘাম মুছতে মুছতে বলল, জেঠিমা, ও জেঠিমা, একটু আমাদের বাড়িতে চলো। মা বলেছে তোমারে নাকি দরকার এক্ষুনি, কি যেন একটা কাজ আছে। ঠাকুর বাড়ির জেঠিমা বিশেষ হেলদোল দেখালো না পত্রের কথায়, বরং মাটির চুলায় শুরু একটা বাঁশের টুকরোর সাহায্যে ফু দিতে দিতে বলল, ও পত্র মা, শোন না, আমি তো এখন তোর জ্যাঠামশাইয়ের জন্য রান্না বসিয়েছি। সে মেনসে তো দুপুরের শুরুতে গরম গরম ভাত না পেলে তাণ্ডব চালিয়ে দেয়। তুই না হয় গোসাইদের বড় বউকে নিয়ে যা, ও মহিলা আবার ভালো নিয়ম কানুন জানে। পত্র গো ধরলো, চোখ মুখ কুঁচকে বলল, না না মা, তোমাকেই যেতে বলেছে। আর তোমার যে পিতলের বড় কড়াইটা আছে না, সেটাও নিতে বলেছে। ঠাকুর জেঠিমা বিরক্ত হলেন, বিরক্ত কণ্ঠে বললেন, আমার বাড়ির সব বাসনপত্র দেখি তোদের বাড়িতে চলে যাচ্ছে। কি বিয়ে ধরলি বাপু? অন্যের কাছ থেকে খুঁজে মেগে বিয়ে ধরার কি দরকার ছিল বলতো দেখি? জেঠিমায়ের কথা তেমন গায়ে মাখালো না পত্র, বরং সে জেঠিমার পাশে এসে গায়ে গা ঘেঁষে বসে পড়লো। জেঠিমার হাতের খুন্তিটা জোর করে নিজের হাতে নিয়ে তরকারি নাড়তে নাড়তে বলল, আমরা তোমরা কি আলাদা হলাম নাকি গো? আমরা চা বাগানের সবাই তো সবার আত্মীয়। যাও না গো জেঠিমা, তুমি না আমার লক্ষ্মী জেঠিমা, যাও না। দিদির বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে সবারই তো খুশি, তাই না বলো? তুমি আমাদের বাড়ির কাজটা শেষ করতে করতে আমি তোমার রান্না বান্না এগিয়ে দিব। এবার যাও লক্ষ্মী জেঠিমা। এমন মিষ্টি আলহাদি আবদার ফেলতে পারার সাধ্য কারোর নেই। তাই তো না চাইতেও ঠাকুর জেঠিমা উঠে দাঁড়ালো, বেশ শক্ত কণ্ঠে বলল, একমাত্র তোর এই মায়ার জন্য আমি কিচ্ছুটা করতে পারি না। মায়া দিয়ে যেন সব বেঁধে রাখবি এমন পণ করেছিস। তাই আমি যাচ্ছি, কিন্তু সাবধানে করবি সব কাজ। আর শোন, তোর অব্রদাদা কিন্তু একটু পর চা খাবে, তাকে একটু ঘন করে চা বানিয়ে দিস কেমন? দুধের সর দিবি, আর ওর পড়ায় বিরক্ত করিস না কেমন?
পত্র ভালো মেয়ের মতন মাথা নাড়ালো। জেঠিমা ছুটলো পত্রেদের বাড়ি। জেঠিমা বের হওয়ার পর মিনিট দুই পেরুতেই জেঠিমাদের বাড়ির ভেতরের রুম থেকে ডাক ভেসে এলো। পত্র ডাক শুনে চা বসিয়ে দিল দ্রুত। অভ্র দাদার শৃঙ্খলার বাইরে যাওয়া পছন্দ না। সঠিক সময় চা না পেলে হয়তো বাড়ি মাথায় তুলবে। খুব দ্রুত হাতেই চা বানিয়ে ফেললো পত্র। রান্না বান্নায় একদম পাকাপোক্ত সে। যে কোনো রান্না সে খুব দ্রুতই সেরে ফেলতে পারে কোনো রকমের সাহায্য ছাড়াই। বাড়ির বেশিরভাগ কাজ তো সেই করে। দিদি আবার তেমন কাজটাজে হাত দিত না। সারাক্ষণ হাত পায়ে গাঢ় আলতা দিয়ে নকশা এঁকে চুলের মাঝে সুন্দর স্মৃতি করে কাজল দিয়ে অপ্সরা সেজে এপাড়া ওপাড়া হেঁটে বেড়ানোই ছিল দিদির কাজ। পত্রও কম পাড়া ঘুরে না, কিন্তু মেয়েলি সাজগোজের প্রতি তার আবার আকর্ষণ কম থাকার কারণও আছে। ছোটবেলা থেকেই গায়ের মেটে কালো রঙের জন্য তেমন রূপসীর খাতায় তাকে কেউ বসায়নি। মনের মাঝে কেবল একটা ধারণা পুষেই সে বড় হয়েছে, কালোদের রঙিন হওয়া বারণ। এতে অবশ্য তার আফসোস নেই। দিদির ফোকফোকা সাদা শরীরটার দিকে তাকালেই তার চোখ জুড়িয়ে যায়। তাই তো সে সবসময় টাকা জমিয়ে জমিয়ে বাজার থেকে চকচকে রঙের রেশমি চুড়ি এনে দিদির দুই হাত ভরে পরিয়ে দেয়। তখন দিদির হাতগুলো দেখলে মনে হয় যেন নিজেই পরে আছে। ভালো ভালো চকচকে রঙের কোনো জামা আনলে তা সে দিদিকেই দিয়ে দেয়। দিদি পড়লে যে চোখ জুড়ানোর মতন শান্তি, তাতেই পত্রের রাজ্যের তৃপ্তি। অথচ সেই দিদি এখন অন্যের ঘরে চলে যাবে ভাবতেই তার কষ্ট হচ্ছে। পত্রের ভাবনার মাঝে ভেতর ঘর থেকে আবার চায়ের জন্য ডাক ভেসে এলো। পত্র তাড়াতাড়ি শরীরে ওড়নাটা ভালো করে জড়িয়ে চায়ের কাপ নিয়ে ছুট লাগালো অভ্রদাদার ঘরে। ঠাকুর জেঠা মশাই বেশ শৌখিন, তাই তো কি সুন্দর করে বাড়ির ভেতরটা সাজিয়েছে। পত্রের কাছে এ বাড়ির সবচেয়ে পছন্দের জিনিস হলো লাইব্রেরি। জেঠামশাই একটা বিরাট লাইব্রেরি তৈরি করেছেন। অবশ্য কেবল জেঠামশাই না, অভ্রদাও বই পড়তে বেশ ভালোবাসেন। শহর থেকে আসার সময় কত রকমের বই নিয়ে আসেন। পত্র চায়ের কাপটা নিয়ে ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে নিজের ওড়নাটা আরো একবার ঠিক করে নিল। অতঃপর ক্ষীণ কণ্ঠে বলল, অব্রদা, আসবো? কথার পরে আরো নীরব হলো পরিবেশ। তার কয়েক সেকেন্ড পেরুতেই ঘর থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, পত্র নাকি? আয়। পত্র দরজাটা আর একটু হা করে খুলে ভেতরে প্রবেশ করলো। রুমটা কেমন ঠান্ডা, শিরশির করে উঠলো পত্রের শরীর। রুমটা থেকে কেমন মিষ্টি সুবাস ভেসে এলো, কেমন মোহনীয় সেই ঘ্রাণ। এই রুমটার আবহাওয়া সবসময় এমন শীতল থাকে। মানুষটা এত ঠান্ডার মাঝে কিভাবে থাকে কে জানে। গরমকালে এমন ঠান্ডাটা ভালো লাগে না হয়, কিন্তু শীতকালে কিভাবে সম্ভব। যত সব অদ্ভুতের কাণ্ড কারখানা। পত্র চায়ের কাপটা নিয়ে টেবিলের উপর রাখলো। সেই টেবিলে জ্বলছে রাজকীয় একটা টেবিল ল্যাম্প, অথচ অবরোধার টেবিলে নেই। ঘরের সাথে লাগোয়া বারান্দার দরজাটা খোলা। অবরোধার ঘরটা চা বাগানের সবচেয়ে সুন্দর ঘর বলা যায়। এত নজর কাড়া সৌন্দর্য ঘরটাতে, কত রকমের আঁকি বুকি দেয়ালের মাঝে। যেখানে পুরো চা বাগান জুড়ে মাটি এবং টিনের ঘরের ছড়াছড়ি, সেখানে অভ্রদাদাদের বাড়িটা সেগুন কাঠের, তাও আবার দোতলা বিশিষ্ট। পত্র চা রেখে যেই না বেরোতে যাবে, সেই মুহূর্তে বারান্দা থেকে অভ্রদার গম্ভীর পুরুষালী কণ্ঠে ডাক এলো, পত্র লেখা শোন তো। পত্র দাঁড়ালো। একমাত্র অভ্রদা তার পুরো নামটা বলে ডাকে। এর জন্য পত্রের ভীষণ ভালো লাগে তাকে। নিজের নামটাও অল্পভাষী মানুষের মুখে শুনলে সবারই বোধহয় ভালো লাগে। পত্র ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ অব্রদা, বলো না। পড়াশোনা কেমন চলছে তোর? স্কুলে যাচ্ছিস তো? পত্র জিভায় কামড় দিল। সে তো কিছুদিন ভীষণ পড়াশোনা ফাঁকি দিয়েছে দিদির বিয়ের উপলক্ষে। তা বোধ হয় অভ্রদা জেনে গিয়েছে। না হয় সে তো এমন ভাবে জিজ্ঞেস করতো না। পত্রকে চুপ থাকতে দেখে অভ্রদা বারান্দা থেকেই গম্ভীর কণ্ঠে বলল, এসব বিয়ে আনন্দ কিছু সময়ের। তোর সাথে থাকবে তোর যোগ্যতা, সাময়িক আনন্দ না। তাই সেই যোগ্যতায় ধ্যান দিবি। শরীরের রঙের খোঁটা না হয় তোর পিছু ছাড়বে না। বীরাঙ্গনা হতে হবে, বুঝেছিস? ডানে বামে মাথা নাড়ালো। তবে ততক্ষণে তার চোখে কিঞ্চিত জলে স্রোত এসে হাজির হয়েছে। অভ্রদা যেমন ভাবে গায়ের রঙের কথা মনে করিয়ে দেয়, হাজার যোগ্যতাও সেই রঙের অপমান ঢাকতে পারবে না। পত্র আরেক পা এগুতেই অভ্র আবার বলে উঠল, টেবিলের উপর দেখিস তোর জন্য একটা প্যাকেট রাখা আছে, সেটা নিয়ে বাড়ি যাবি। অভ্রর কথা মতো পত্র টেবিলের উপর থেকে প্যাকেটটা নিল, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভদা উপন্যাসটা ছিল। পত্র কান্না কান্না মনেও হেসে উঠল। বই তার ভীষণ পছন্দের, আর এ পছন্দটা সৃষ্টি করেছেও অভ্রদা। এত বই উপহার দিয়েছে, শহরে গেলেই বই দেয়।
পত্র বই নিয়ে বেরোতেই দেখে জেঠিমা চলে এসেছে। পত্র আর না দাঁড়িয়ে নাচতে নাচতে ছুট লাগায় নিজের বাড়ির দিকে। সেই ছুটন্ত পত্রের দিকে তাকে কাঠের কারুকাজ সংবলিত বারান্দা থেকে রুক্ষ মানবের দীর্ঘশ্বাস ভেসে এলো। আক্ষেপের স্বরে বলল, তুই কবে বড় হবি পত্র? ছুটে এসে হাঁপিয়ে উঠেছে পত্রের শরীর। পত্রের বড় বোন পদ্মলতা তাড়াতাড়ি এসে নিজের ওড়না দিয়ে মুছিয়ে দিল বোনের ঘর্মাক্ত মুখখানা। বাবা মায়ের আদরের 3 বোন ওরা, পিঠাপিঠি বলা যায়। বড় বোন পদ্মলতা, মেজ হলো পত্রলেখা এবং ছোট জনের নাম পুষ্পলোপা। পত্র এবং পুষ্প 7 মিনিটের বড় ছোট। তাদের চেহারার গড়ন হতে শরীর গঠন একদম এক, কেবল ভিন্ন হলো গায়ের রং। পত্র কালো এবং পুষ্প বড় বোনের মতোই সুন্দরী। পত্রের বাবা সামান্য কেয়ারটেকার, চা বাগানের দেখাশোনা করেন তিনি। বেশ সাদামাটা মানুষ। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য প্রেমী ছিলেন বলেই মেয়েদের এমন কাব্যিক নাম রেখেছিলেন। তবে তাদের শখ অনুযায়ী পরিবেশ ছিল বেশ অগোছালো, কিন্তু তাতে কি, মানুষের সাথে যে মানুষের প্রীতি তা ছিল অনেক। পদ্মলতা ঘাম মুছতে মুছতে বেশ আদুরে কণ্ঠে বলল, অনেক চাপ পড়ে যাচ্ছে তোর উপর, তাই না রে? বড় বোনের কথায় মুচকি হাসলো পত্র। ডানে বামে অনবরত মাথা নাড়াতে নাড়াতে বলল, কিসের কষ্ট গো বর্দি, তোমার জন্য এই পত্রে যান হাজির। ছোট বোনের এহেন কথায় পদ্ম পারে না বুকের সবটুকু স্নেহ ঢেলে দিতে। এই মেয়েটার দিকে তাকালেই কেন জানি তার অগাধ মায়া হয়। হয়তো মা মেয়েটাকে একটু কম আদর করে বলেই পদ্ম সেই ফাঁকা জায়গাটুকু পূর্ণ করতে চায়। বড় বোনের মাঝে এমনিতেও একটা মামা আভাস থাকে। তার মধ্যেই বাহির থেকে পদ্মের ডাক পড়লো। পদ্ম বোনকে বসিয়ে ছুটে গেল বাহিরে। এতক্ষণ সবটাই মনোযোগ দিয়ে শুনছিল পুষ্প। পদ্ম বেরিয়ে যেতেই সে দ্রুত এগিয়ে এলো পত্রের কাছে। হাতে দেওয়া আলতার মাঝে যত্ন সহকারে নকশা করতে করতে উৎফুল্ল কণ্ঠে বলল, এই কালিন্দী, শুনলাম অভ্রদা নাকি বাড়ি এসেছে, সত্যি নাকি? হ্যাঁ, এসেছে তো। এবার আমার জন্য কিছু আনিনি? তোর হাতে ওটা কি দেখি তো। কথাটা শেষ করেই পত্রের হাতে থাকা বইটা সো মেরে নিয়ে নিল পুষ্প। কতক্ষণ এপিট ওপিট উল্টিয়ে বলল, বই? ধুর, বই দিয়েছে তোকে, আমার জন্য কিছু দেয়নি, তাই না রে? শেষ বাক্যটা বলতে বলতে মন খারাপের মেঘ হানা দেয় পুষ্পের সারা মুখ জুড়ে। তা দেখে পত্র তড়িঘড়ি করে ওড়নার কোণা থেকে একটা লাল নীল পালিশ এগিয়ে দেয় বোনের দিকে। মিষ্টি হেসে বলে, এই যে এটা এনেছে, নে ধর। পত্রের হাতে নীল পালিশের শিশি দেখে আনন্দে আটখানা হয়ে যায় পুষ্প। কোনো মতে সো মেরে নিয়ে নিল নীল পালিশটা। লাফাতে লাফাতে বলল, আমি জানি অভ্রদা আমার জন্য কিছু না কিছু আনবেই। তোকে তো সাজগোজ করলে ভালো লাগবে না, তাই বই দিয়েছে। তবুও ধন্যবাদ কালিন্দী। পত্র কেবল হাসলো। পুষ্প এবং পত্রের মা পত্রকে কালিন্দী বলে ডাকে, কারণ সে কালো। গ্রামের খুব কম সংখ্যক লোকই পত্রের সঠিক নামটা উচ্চারণ করে। সবার কাছেই সে কালিন্দী নামে পরিচিত। গায়ের রং কালো হলে নিজের নামটাও তখন অমাবস্যার চাঁদ হয়ে যায়, যা খুব সহজে আর কারো মুখে শোনা যায় না। গ্রীষ্মের তাপ দাহন প্রকৃতি জুড়ে। সারাদিনের ছুটোছুটির পর ক্লান্ত পত্র ঘর্মাক্ত শরীরখানা নিয়ে ঝাঁপ দিল গ্রামের পুকুরখানায়। আহা, কি শান্তি! ইচ্ছে মতন ডুবিয়ে পুকুর থেকে উঠে বসলো সে ঘাটে। ততক্ষণে আকাশ মুখ ভার করা শুরু করেছে। অবাধ্য বাতাসের বিচরণে মাত্র স্নান করা শরীরটাতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। সেই কম্পনরত শরীরটা নিয়ে পুকুরের পাশে বড় বকুল গাছটার নিচে চলে গেল পত্র। তীব্র বাতাসের কারণে কত বকুল যে ঝরে পড়েছে দেখে মনে হচ্ছে শীতল পাটের ন্যায় কেউ যত্ন সহকারে বিছিয়ে রেখেছে ফুলগুলোকে। পত্র কুড়িয়ে নিল কিছু ফুল, মালা বানিয়ে বড়দের মাথায় লাগিয়ে দেবে, বেশ মানাবে মেয়েটাকে। কিন্তু কিছু ফুল কুড়িয়ে নিতেই সশব্দে তীব্র আলো ছড়িয়ে সেখানে উপস্থিত হলো একটি জিপ গাড়ি। পত্রের ভিজে শরীরটা আঠাশো হয়ে তখন কালো রঙের জামাটা জড়িয়ে আছে। লজ্জায় কুকড়ে যায় পত্র। এই বিকেলে পুকুর পাড়ে সচরাচর কোনো ছেলে আসে না, অথচ আজকেই কিনা এমন জিপ গাড়ি আসতে হলো। পত্র কোনো রকমে ফুলগুলো নিয়ে জিপ গাড়ির পাশ কেটে যেতে নিলেই ফুরফুরে কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, দাঁড়াও তো। ভীত মন নিয়ে পত্র দাঁড়ালো। জিপ গাড়ি থেকে হুড়মুড় করে নেমে এলো কতগুলো ছেলে। কি সুন্দর সাজ পোশাক তাদের। তাদের মধ্যে একজন বেশ ঠাট্টার স্বরে বলে উঠল, এ দেখি জলজন্ত আমাবস্যায় হেঁটে বেড়াচ্ছে। তা খুকি, এমন ভাবে তালগাছ তলায় কি করছো? মানুষজন হুট করে দেখলেই ভয়ে অক্কা পাবে তো।
ছেলেটার কথায় স্যাত করে উঠল পত্র। সচরাচর কেউ তার রূপ নিয়ে কিছু বললে সে এমন ভাবে স্যাত করে উঠে না, সবসময়ই নিবিড় থাকে। অথচ আজ কি হলো কে জানে। রেগে গেল সে, বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। তাতে আপনার কি? আপনি তো ছেলেটা বেশ ভেবাচাকা খেয়ে গেল বোধ হয় পত্রের আচরণে, কারণ মেয়েটা এতক্ষণে যে ভাবসাপ নিয়ে রেখেছিল কেউ ভাবতে পারেনি এমন বাঘিনী রূপ ধারণ করবে সে। ছেলেটার আমতা আমতা মুখ দেখে তার পাশেই দাঁড়ানো সাদা শার্ট পরা ছেলেটা অমায়িক হেসে বাহাবা দিয়ে বলে উঠল। বাহ, দারুণ প্রতিবাদ করতে জানো তো, একদম বীরাঙ্গনা। পত্রের মুখ প্রশংসায় উজ্জ্বল হয়ে উঠল। অনেক মানুষ তাকে অনেকভাবে প্রশংসা করেছে, কিন্তু এই প্রথম সে না চাইতেও রেগে গিয়ে প্রশংসা কুড়িয়েছে। বীরাঙ্গনা শব্দের ওজন যে অনেক, পত্র লেখা বহন করতে পারবে তো সে ভার। রাতের তুমুল বৃষ্টির পর ভেজা ভেজা ভোরের আগমন ঘটেছে। জ্যৈষ্ঠ মাসের শুরুতেই কালবৈশাখী ঝড়ের আগমন। গতকাল রাতেও টিনের চালে ঝোপঝাপ শব্দ করে কতক্ষণ তাণ্ডব চালিয়ে গেল সে ঝড়। ভোর 5টা বাজার সাথে সাথেই পত্রের বিছানা ছাড়ার অভ্যেস। সকাল সকাল উঠে উঠোন ঝাড়ু দেওয়া, আগের দিন রাতের থালা বাসন সব সেই ধয়। তারপর পুকুর পাড়ের পাশে জবা গাছ থেকে থোকা থোকা হয়ে ফুটে থাকা রক্তজবা ফুল পুজোর জন্য তুলে আনা তার দৈনন্দিন কাজের একাংশ। আজও সেই অভ্যেসবশত সে উঠে পড়েছে। উঠেই আগে তাদের ঘরের সামনে অবস্থানরত ছোট উঠোনটা ঝাড় দিয়ে নিল। বৃষ্টির কারণে তা কাদা কাদা হয়ে থাকায় বেশ কষ্টই হয়েছে ঝাড় দিতে। অতঃপর বাসনপত্র নিয়ে ছুটল পুকুর পাড়ে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজ সূর্য ওঠেনি আকাশে। আশেপাশে তখনও আধার আধার ভাব এবং কনকনে ঠান্ডা বাতাসের উপস্থিতি। বেশ স্বাভাবিকভাবেই পত্র তাদের বাড়ির সদর দরজা পেরিয়ে সামনের ছোট মাঠটা পিছনে ফেলে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো। পুকুরের জল টলমল করছে। পত্র দুই হাতের রাজ্যের থালা বাসন নিয়ে পুকুরের শেষ সিঁড়িটাতে নেমে উপর হয়ে বসে মনোযোগ দিয়ে তার কাজ শুরু করলো। থালা বাসন ধোয়ার প্রায় শেষ দিকে পত্রের চোখে কেমন যেন একটা আফসা অবয়ব ভেসে উঠল। পত্র হেয়ালি করে উড়িয়ে দিয়ে হাতের থালাটা ছাই দিয়ে আরো কয়েকবার ঘষে যেই না পুকুরের জলে ডুবাতে নিবে, ঠিক সেই মুহূর্তে পুকুরের জলে একটা মানব মূর্তির ছায়া ভেসে উঠল। ভয়ে আটকে উঠল পত্র। সাথে সাথে দাঁত মুখ খিসে চোখ বন্ধ করে নিল। মনে মনে 33 কোটি দেবতাকেও বোধহয় সে স্মরণ করে নিল। বিড়বিড় করে পড়ে নিল হাজার রকমের শ্লোক ও মন্ত্র। বেশ খানিকটা সময় যাওয়ার পর ভীতু ভীতু মন নিয়ে কোনো মতে ডান চোখটা খুলে আবার জলের দিকে তাকালো পত্র। না, এবার আর সেই ছায়ামূর্তিটা দেখা যাচ্ছে না। হৃৎপিণ্ডের দুরু দুরু কম্পনের সাথে অসাড় হয়ে আসা শরীরটা নিয়ে সে থালা বাসন সহ কোনো মতে উঠে দাঁড়ালো। ঘাটের সিঁড়ি পেরিয়ে সিমেন্টের ঢালাই করা খালি জায়গাটাতে পা রাখতেই গলা খাকারি দেওয়ার শব্দে আটকে উঠল সে। হাত থেকে ঝনঝনিয়ে পড়ে গেল স্টিলের থালা বাসনগুলো। সে আবার চোখ খিসে অনবরত বলতে লাগলো, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রামলক্ষণ সাথে আছে, করবি আমায় কি? তার অনবরত ছন্দ করে বলা কবিতা শুনে হো হো করে হেসে উঠল সামনের সুদর্শন যুবকটি। পত্রে এতে আরো ভয় পেয়ে গেল। দুহাত জোর করে চোখ বন্ধ করেই বলতে লাগলো, ভগবান, তেনারা বোধহয় আজ আমাকে শেষ করে দিবে। আমি আর কখন এত সকালে পুকুরে আসবো না। এবারের মতন মাফ করে দাও। বর্দিগো, তোমার বিয়েটা আর বোধহয় খাওয়া হলো না গো। ও পুষ্প, তুই এখন থেকে একা একা স্কুল যাবি কিভাবে? পত্রের বিরতিহীন এত কথায় সামনের যুবকটি প্রায় আহাম্মক বনে গেল। বিস্মিত কণ্ঠে বলল, এই মেয়ে, কি বলছো এসব? চোখ বন্ধ করে রেখেছো কেন? তাকাও বলছি। কিঞ্চিত পরিচিত কণ্ঠ শুনতেই চোখ বন্ধ অবস্থাতেই ভ্রু কুঁচকে আসে পত্রের। ঝটপট চোখ মেলে সামনের মানুষটাকে দেখে সে 2 কদম পিছিয়ে যায়। অবাক কণ্ঠে বলে, আপনি এখানে? পত্রের সামনে দাঁড়ানো সাদা শার্ট পরা ছেলেটি অমায়িক হাসলো, কিছুটা ঠাট্টা করে বলল, ভাগ্যিস এসেছিলাম, না হয় তোমার এত ছন্দ শুনতে পেতাম। বলো। পত্র তবুও সামনের লোকটাকে বিশ্বাস করতে পারল না। চা বাগানের অনেকেই বলেছে ভূতেরা অন্যের ছদ্মবেশ ধরে আসে। হতে পারে পত্রের সামনের লোকটাও আসলে ভূত। মনের ভিতর ভয়েরা ছুটাছুটি শুরু করে দিয়েছে। পত্র ভীতু ভীতু কণ্ঠে বলল, তো 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 ভূত, তাই না? যা এখান থেকে, আমি তোর ভয় পাই না। সুদর্শন যুবক একদম বোকা বনে গেল। বকা বকা কণ্ঠে বলল, এই মেয়ে,
কি বলছো? আর তুই করে বলছো কেন? পত্র লোকটার কোনো কথাতেই কান দিল না। কোনো রকমে থালা বাসনগুলো উঠিয়ে ভৌ দৌড় দিল। ছেলেটা কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পত্র দৃষ্টিসীমানার বাহিরে যেতেই ঝোপ থেকে উচ্চস্বরে হাসি শোনা গেল। হাসতে হাসতে সেই মানব সুদর্শন যুবকটার পিঠে সশব্দে চড় বসিয়ে দিয়ে মস্করার স্বরে বলল, কিরে বেটা, এই কয়লার মাঝে কি পেয়েছিস? এমন ভোরে এসে রোমিও সাজছিস যে? বন্ধুর ঠাট্টায় কপাল কুঁচকালো ছেলেটি। কোনো দিয়ে বন্ধুর পেটে ছোট আঘাত করে বলল, কয়লার তো দাম জানিস না, তাই মজা করছিস। দাম জানলে আর করতি না। তুই যেন সব জেনে বসে আছো মিয়া। সব না জানলেও নারীর দাম ঠিকই জানি। যুবকটির কথায় বিরক্ত হলো তার বন্ধু। পিঠে দুম করে কিল বসিয়ে বলল, আতস, তুইও চল না, চল এখান থেকে। পত্রের যাওয়ার পানে আরেক পলক তাকিয়ে বন্ধুর সাথে পা মেলালো আতস। কাঠফাটা দুপুরের রোদ মাথায় নিয়ে গ্রামের শুরু পথটা দিয়ে ছুট লাগিয়েছে পত্র। হাতে একটা টিফিন বক্স। দুপুরে বাবার খাবার চা বাগানের কটেজের বাদিকে সাহেবের বাড়ির কাজটাতে নিয়ে দিয়ে আসে সে। বাবার কাজ মূলত সেখানেই। কোনো পর্যটক এলে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখানো, চা পাতার গুণাগুণ সম্পর্কে জানানো ইত্যাদি কাজের ভার পদ্মের বাবা সমীর বাবুর উপর। আজও সে টিফিন বক্স নিয়ে নিজের গন্তব্যে চলে গেল। সমীর বাবু কটেজে আসা সাহেবদের ছেলে এবং ছেলের বন্ধুদের তখন চা বাগান সম্পর্কে বিশ্লেষণ করতে ব্যস্ত। দূরে দাঁড়িয়ে থাকা ঘরমাক্ত মেয়ের মুখখানি চোখে পড়তেই থেমে গেল সমীর বাবু। গলা ছেড়ে মেয়েকে ডাক দিয়ে বলল, পত্র মা, এখানে আয়। পত্র বাবার দেখা পেতেই এক দৌড়ে বাবার সামনে চলে আসলো। দৌড়ের কারণে হাঁটুর নিচ অব্দি থাকা মোটা বেনিটা দুলে উঠল। আতস অপলক তাকিয়ে রইল সেই চুল গুচ্ছের দিকে। মেয়েটাকে দেখলে তার ভেতর কেবল মুগ্ধতা ছড়িয়ে যায়। কালো রঙেও যে এমন মুগ্ধতা থাকতে পারে তা যেন তার ভাবনার বাহিরে ছিল। পত্র বাবার দিকে টিফিন বক্সটা এগিয়ে দিল। ওড়নার কোণা দিয়ে নিজের ঘামে ভিজে যাওয়া মুখটা মুছতে মুছতে বলল, বাবা, আজ বিকেল বিকেল ফিরতে বলেছে মা। আজ দিদিকে আইবুড়ো ভাত খাওয়াবে। সন্ধ্যা যেন না হয় একবারে, দেখো কেমন। সমীর বাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, তুই যা, আমি চলে আসবো। আর একদম পাড়া বেরোবি না, সোজা গিয়ে ভাত খাবি কেমন? আজ সাহেবেরা আছে, না হয় আমার সাথে খাইয়ে দিতাম দু এক লোকমা। ও তুমি চিন্তা করো না, আমি খেয়ে নিব। কাকা বাবু, ও আপনার মেয়ে নাকি? পত্রের কথার পরপরই উপস্থিত যুবকদের মাঝে শ্যামলা সিপসিপে গরনের ছেলেটা মিষ্টি হাসি দিয়ে সমীর বাবুর উদ্দেশ্যে প্রশ্নটা করলেন। উত্তরে সমীর বাবু ক্ষীণ হেসে মাথা দুলিয়ে বলল, সে কেবল আমার মেয়ে না, আমার ছেলেও বটে। আমার সংসারে এমন কোনো কাজ নেই যে সে পারে না। আমার মেয়েই আমার ছেলে। নাম কি তোমার? পত্র লজ্জায় মাথা নিচু করে ফেললো। থুতনির সাথে বুক প্রায় লেগে গিয়েছে। ভোরে যেই একটা বোকা কাজ করলো, তারপর আর মুখ দেখানো মানায় নাকি? আতস হয়তো বুঝতে পারলো পত্রের লজ্জার কারণ, তাই ফিসলে কণ্ঠে বলল, আমি মানুষ, নাম আতস। নাম কি তোমার? পত্র লজ্জা লজ্জা চোখ দুটি মাটির উপর নিবদ্ধ রেখে ক্ষীণ কণ্ঠে বলল, পত্র লেখা। সিপসিপে গরনের ছেলেটা প্রশংসার স্বরে বলল, বাহ, দারুণ নাম তো। আমার নাম কমকর, আমি এই কজেটের মালিকের ছেলে। আমার বন্ধু হলো 3 জন, আতস, গৌরব আর নব। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো পত্রলেখা। তা পড়াশোনা করো তো? হ্যাঁ করি। কোন ক্লাস? এবার 9ম শ্রেণীতে। বাহ, ভালো তো। তা তুমি কি আমাদের সাথে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখবে নাকি আশপাশটা? তোমার বাবাও তো আছে। কঙ্করের প্রস্তাবে বাবার দিকে তাকালো পত্র। মুখ চোখে অস্বস্তি খেলে গেল তার। মিনমিন করে বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আমি বাড়ি যাব বাবা। সমীর বাবু মেয়ের আবদারে প্রাণ খোলা এক হাসি দিল। তারপর যুবকগুলোর দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, বাবারা, মেয়ে আমার বড্ড লাজুক। এমনিতে 10 গ্রাম তার মাথায় থাকলেও অপরিচিত মানুষের সামনে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ও চলে যাক। উপস্থিত ছেলেদের মাঝ থেকে নফ নামের ছেলেটা কেমন কুৎসিত ঠাট্টা করে বলল, তা কাকা, মেয়ে তো আপনার সাক্ষাৎ আধার। আপনি তো সুন্দর, কাকিমাকে কালো নাকি? নভর বিকৃত ঠাট্টা যে কারোরই পছন্দ হলো না তা সবার মুখ দেখেই বোঝা গেল। তবে একজনের গায়ে লাগালো না সে ঠাট্টা, বরং সে বেশ আগ্রহ নিয়ে বলল, না না, আমার মা তো অনেক সুন্দর, সাক্ষাৎ মা দুর্গা। আর তুমি? নভের প্রশ্নে
পত্রের হাসি হাসি মুখের হাসি আরো বিস্তৃতি লাভ করলো। নিজের বাবার বাহু জড়িয়ে ধরে বলল, বাবা বলেন আমি একদম কালী ঠাকুরের মতন, যার কথা মনে পড়লেও শরীরের পশম দাঁড়িয়ে যায়। আর অব্রদা বলেছে নারীর দেহের রং তো কেবল ঠুনকো আস্তরণ, নারীর সত্তার ওপরে আর কোনো আবরণের ঠাঁই নেই। মেয়ের গভীর কথার ছোঁয়ায় গর্ভে সমীর বাবুর চোখ জল জল করে উঠল। নভবাদে বাকি যুবকগুলোও বেশ খুশি হলো। কঙ্কর নামের ছেলেটা তো বুক পকেটের মাঝে আটকে রাখা কলমটা পত্রের হাতে দিয়ে প্রশংসার সাথে বলল, তুমি অনেক সুন্দর আর বুদ্ধিমতীও, তাই এটা আমার তরফ থেকে তোমার জন্য। পত্র সাথে সাথে উপহার খানা নিল না, বরং বাবার চোখে বুঝে বেড়ালো অনুমতির ছায়া। সমীরবাবু ঘাড় কাত করে কলমটা নেয়ার সম্মতি দিতেই পত্র খুশি মনে নিয়ে নিল সেটা, এবং যেমন ভাবে ছুটে এসেছিল ঠিক তেমন ভাবেই চোখের পলকে দৃষ্টি সীমার বাইরে চলে গেল। যুবকগুলো সে পথ পানে তাকিয়ে রইল। কিশোরীর ছোটন্ত পায়ে যেন পথেদের মাঝেও খিলখিল হাসির ছোটা। দুপুরের রোদ তখন পশ্চিম আকাশে ঝিমিয়ে এসেছে। বাবার ফেরার অপেক্ষায় পদ্মলতার আইবুড়ো ভাতটা দুপুরে করা হয়নি। বাবাকে ছাড়া মেয়েটা কিচ্ছু বোঝে না। অন্যদিকে এ সুযোগে মায়ের হাতে হাতে অনেক কাজ শেষ করেছে পত্র। গোবর জল দিয়ে উঠোন লেপে কলসি ভরে খাবার জল এনে উঠোন জুড়ে আলপনা এঁকে তারপর আবার স্নান করেছে। গরমকাল এলেই দুই বেলা তার স্নান করতে হয়, ছোটবেলা থেকেই এমন অভ্যেস। স্নান করে আসার সময় দিদির জন্য বকুল ফুলও পরিয়ে এনেছে, তা দিয়ে আবার মালা গেঁথে দিদির চুলের খোয়াতেও লাগিয়ে দিয়েছে। এত এত কাজ শেষ করে অবশেষে নিজের ঘরে এসে বসলো মেয়েটা। আপাতত ঘরে বড়দি কিংবা পুষ্প কেউ নেই। পুকুরে ডুব দিয়ে স্নান করার কারণে বড় বড় চুলগুলো ভিজে একদম নাজেহাল অবস্থা। ব্যস্ত পায়ে উঠে ঘরের পূর্ব দিকে লাগানো টিনের মাঝের গোল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো পত্র। অনেক খোঁজাখুঁজির পর চিরুনি বের করে তা চালান করলো চুলে। আনমনেই চুল আঁচড়াতে আঁচড়াতে তার চোখ গেল গোল ছোট আয়নাটার উপর। কি মনে করে সে আয়নাটার দিকে আরেকটু এগিয়ে এলো, হাতে তুলে নিল আয়নাটা। খুব যত্নে মনোযোগ সহকারে নিজের টানা টানা ভাসা ভাসা মুখটার দিকে তাকালো। কেমন বড় বড় চোখ, নকশা করা ঠোঁট, উঁচু সরু নাক, যেন সৃষ্টিকর্তা বড় যত্ন করে বানিয়েছে এই চেহারা। কোথাও কোনো খুঁত নেই। 15 বছরের জীবনে পত্রবোধ হয় কখনো এত মনোযোগ দিয়ে নিজেকে দেখেনি। লোক মুখে নিজের কুৎসিত বর্ণনা শুনে সত্যি বলতে কখনো নিজেকে দেখার ইচ্ছে হয়নি তার, অথচ সে অতটাও তো অসুন্দর না। ঘুরিয়ে ঘুরিয়ে আয়না উলট পালট করে কতক্ষণ দেখলো নিজেকে, আবার নিজেই নিজের প্রশংসা করলো মেয়েটা। বড় স্বাদ জাগলো তার ভ্রমর কালো চোখগুলোতে পুষ্পের মতন করে টানা টানা কাজল লাগাতে। অভ্রদা বলেন, জীবন আর সব অপূর্ণ রাখলেও ইচ্ছে অপূর্ণ রাখা উচিত না। ইচ্ছে অপূর্ণ রাখলে জীবনের স্বাদটা পানসে হয়ে যায়। আর পত্র বরাবরই অভ্রদার কথা অনুযায়ী চলে, তাই তো আনন্দিত মনে খুঁজে চলল কাজল। কিন্তু অদ্ভুতভাবে সে আবিষ্কার করলো তার কাছে আসলে কোনো সাজগোছের জিনিসই নেই। কাজলেই বা আসবে কোথা থেকে? ভাবতে ভাবতেই পত্রের মন ছোট হয়ে এলো। ইস, কেন যে একটা কাজল নেই তার কাছে। হুট করেই তার পুষ্পের সাজগোজের বক্সের কথা মনে পড়লো, যেখানে পুষ্পের সব ধরনের প্রসাধনী রয়েছে। পত্র চট করে বসা থেকে উঠে দাঁড়ালো। 1 মিনিটও ব্যয় না করে পুষ্পের বক্স থেকে কাজল বের করে খুব যত্নে এঁকে নিল ডান চোখটা। সাজগোজের ব্যাপারে সে বড্ড অপরিপ। সেই অপরিপ হাত দিয়ে 2 চোখ ভরে আঁকাবাঁকা করে কাজল লেপটে নিল। আবার অৎফুল্ল মনে আয়নার দিকে তাকালো সে। গায়ের রঙের সাথে কাজলের রংটা প্রায় মিলে যাবে ভাব হলেও অত অসুন্দর লাগছে না তাকে। বা চোখের কোণায় কাজলটা দিয়ে শেষ টানটা দেওয়ার সময় তার ঘরে হুড়মুড় করে প্রবেশ করলো তার মা ছায়া। ব্যস্ত কণ্ঠে ডাক দিতে দিতে থমকে দাঁড়ালেন তিনি। বিস্মিত কণ্ঠ আকাশ ছোঁয়া করে হাঁক তুলে বললেন, কি করছিস তুই কালিন্দী? আকস্মিক ডাকে চোখের কোণের কাজলটা অযত্নের সহিত খানিকটা এবড়ো থেবড়ো হয়ে গেল। সলাৎ করে লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। আমতা আমতা করে পত্র বলল, কই মা, কিছু না তো। মেয়ের কথায় ভরসা পেলেন না ছায়া। বেশ গভীর দৃষ্টি ফেলল মেয়ের দিকে। কতক্ষণ চুপ করে থেকে বলল, এখন কি কাজল দেওয়ার সময়? যা কাজ পড়ে আছে তা করবে কে? হ্যাঁ, একা হাতে আমি কয়দিক সামলাবো শুনি। পত্র হাতের কাজলটা রেখে মায়ের কাছে দ্রুত এগিয়ে এলো। বেশ অকৃত্রিম এক হাসি দিয়ে বলল, এই তো আমি করে দিচ্ছি মা, বলো তো কি কি করতে হবে। ছায়া আর চোখে একবার তাকালো মেয়ের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, ছানার ডালটা করেছিলাম,
অভ্রটা তো আবার বেশ পছন্দ করে, দিয়ে আসবি নাকি? সাজগুই করব না পুষ্পকে বলবো? না না মা, তুমি আমাকেই দাও, আমি দিয়ে আসি। পুষ্পকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, আমি আছি না। সারাদিন যে তুই কত কাজ করিস, তোর বুঝি কষ্ট লাগে না? ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা পদ্মলতার প্রশ্নে মা ও পত্রের নজর সেখানেই গেল। পত্র মিষ্টি হেসে বলল। না, লাগে না বর্দি। পদ্মলতা এগিয়ে এলো, বনের থুতনি ধরে বলল। কেন লাগে না কষ্ট? কারণ আমি বাবার রাজকন্যা, আর রাজকন্যাদের কোনো কষ্ট থাকে না। মেয়ের কথায় ধমকে উঠল ছায়া, বিরক্ত কণ্ঠে বলল। কথা শেষ হলে একটু তরকারিটা দিয়ে এসে আমায় উদ্ধার করো। আর এই সাজগোজের কোনো দরকার নেই, যা মানায় না তা করার কি দরকার? হ্যাঁ, এসব তোর জন্য না। আমি জানি মা, সাজগোজ আমাদের জন্য না। অভ্রদা বলেছে দরিদ্রের স্বপ্ন আর কালোদের শখ থাকতে নেই। সমাজে দুটোই হাসির আর তাচ্ছিল্যের কারণ হয়ে থাকে। মেয়ের কথা বেশ অপমানে লাগলো ছায়ার। তৎক্ষণাৎ তাই মেয়ের গালে চড় লাগাতে ভুললেন না সে। কণ্ঠের শব্দ প্রয়োজনের তুলনায় আরো উঁচুতে তুলে বলল। বড় কথা হয়েছে না, মরতে পারিস না? আমি মরলে তুমি কাকে মারবে মা? দিদি আর পুষ্প তো সুন্দর, আর সুন্দররা তো মার খায় না। থেমে গেল ছায়ার তরতাজা রাগ, ঝিমিয়ে এলো ক্রোধ। পত্রের হাসি হাসি মুখের সরল সোজা বাক্যের আড়ালে অভিমান হয়তো বুঝলো মায়ের মন। তাই তো আর কোনরূপ বাক্য ব্যয় না করেই সে বেরিয়ে গেল ঘর ছেড়ে। পদ্মের বড্ড মায়া হলো বোনটার জন্য। মেয়েটাকে পারে না সে বুকের ভেতর লুকিয়ে রাখে। হালকা জলপাই রঙের কামিজটা শরীরে জড়িয়েই ব্যস্ত পায়ে অভ্রদা এর বাড়ির উদ্দেশ্যে ছুট লাগালো পত্র। ছানার তরকারি হলে অভ্রতা বেশ খুশি হন। চা বাগানের চারপাশেই হিজিবিজি ঝোপঝাড়ে ভরা, তার মাঝখানে কেবল শুরু একটা রাস্তা। খুব কমই খোলামেলা জায়গা আছে, আর যতটুকু খোলামেলা জায়গা আছে তার বেশিরভাগই মাঠ, যেখানে বর্তমানে বড় বড় দালান উঠানের কথা চলছে। মোটা বেনিটা দুলাতে দুলাতে বাগানের মাঝের শুরু পথটা দিয়েই ছুটে চলছে পত্র। তরকারির বাটিটা দুহাতে সাবধানের সাথে আঁকড়ে ধরে রাখা। নিজের বাড়ি থেকে বেরিয়ে প্রায় ৩-৪ মিনিট পথ পেরুতেই সরু রাস্তায় তুমুল শব্দ করে একটি জিপ গাড়ি এসে তার সামনে থামলো। পরিচিত সেই কালো রঙের জিপ গাড়িটা দেখে পত্রের পা আপনা আপনি থেমে গেল। তার কেন জানি ভীষণ লজ্জা লজ্জা লাগে এই শহরে ছেলেদের সামনে, বিশেষ করে আতশ ছেলের অমন চাহনি তাকে কেমন অস্বস্তি দেয়। অস্বস্তিতে শিরশির করে উঠে তার শিরা উপশিরা। আর কিশোরী পত্র এমন অনুভূতির সাথে কখনোই পরিচিত ছিল না। কেমন নিজেকে অসার অসার লাগা অনুভূতি এটা। পত্র যখন অস্বস্তিতে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, তখনই জিপ গাড়ি থেকে সুঠামদেহী সুদর্শন যুবকটি নেমে এলো। মুখে প্রাণোচ্ছল হাসি নিয়ে বেশ কৌতুক করে বলল। তা পত্র লেখা যে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? পত্রের লজ্জা তখন আকাশ ছুঁই ছুঁই। অভ্রদার পরে এই আরেকজন মানুষ যার মুখ থেকে নিজের নামটা শুনতে বেশ ভালো লাগছে পত্রের। কেমন রোমাঞ্চ জাগছে মনে, অদ্ভুত অনুভূতিদের কেমন ডোবাডুবি আন্দোলন শুরু হয়ে গেছে অন্তরে। হৃৎপিণ্ডের গতিও স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি পাচ্ছে। এমনটা কেন হয়? এই প্রশ্নের উত্তর একমাত্র বান্ধবী বিন্নি দিতে পারবে। পত্রের আকাশ পাতাল ভাবনার মাঝে সুদর্শন যুবকটি বেশ উৎফুল্ল কণ্ঠে বলল। খুকির বুঝি কথা বলা বারণ? পুরুষালী কণ্ঠে পত্রের আকাশ পাতাল ভাবনার সমাপ্ত ঘটল। কেঁপে উঠল কিঞ্চিত, আমতা করে সে বলল। আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না। পত্রের কথায় ভ্রু কুচকালো আতশ, বুকের মাঝে দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে বলল। তা পরিচিত কিভাবে হতে পারি বলো? নাম ধাম তো বলেছি তখন, এবার আর কি করতে হবে? জন্ম তারিখ ঠিকানা কুষ্টি মেলাতে হবে, তারপর পঞ্জিকা দেখে দিনক্ষণ বের করে আবার পরিচিত হতে হবে নাকি? আতশের গা ছাড়া ঠাট্টায় পত্রের লজ্জা আর একটু বাড়লো। সে মাথা নিচু করে মাটির দিকে তাকে মিনমিন করে বলল। একদম ঠাট্টা করবেন না। আচ্ছা, ঠাট্টা করলে কি হবে শুনি? পত্র লেখা কি কেড়ে দিবে? পত্র হয়তো বুঝলো লোকটা বেশ ভাব জমানোর চেষ্টা করছে। তার উপরে কথার ধরন ও দেখতেও সুন্দর। নিখুঁত তার দেহ অবয়ব, যেন বড়দি এবং পুষ্পের মতন বড় যত্ন করে সৃষ্টিকর্তা তাকেও সৃষ্টি করেছে। তা বললে না তো কোথায় যাচ্ছ? ঠাকুর জেঠুদের বাড়ি। চিনেছেন? নিশ্চয়ই চেনেননি। শুধু শুধু জিজ্ঞেস করে লাভটা হলো কি?
পত্রের মিনমিনে কথার ধরনে বেশ একটা তীক্ষ্ণ ধাস আছে। আতশ আরও খানিকটা মুগ্ধ হলো, প্রশংসা করে বলল, তোমার কিন্তু অনেক রূপ আছে, এক এক সময় এক একটার বহিঃপ্রকাশ বেশ আকর্ষণ জাগানোর মতন। তা চলো আমার সাথে, আমি তোমাকে তোমার জেঠুর বাড়ি পৌঁছে দেই। পত্র এবার চোখ তুলে তাকালো, একবার জিপ গাড়ি আর একবার আতশের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। একদম ফর্সা গায়ের রং লোকটার, ভালোই লাগে। সচরাচর পত্রের ফর্সা ছেলেদের কেমন কেমন যেন লাগে, কিন্তু এই যুবকটিকে অকারণেই ভালো লাগে তার। তাই তো কঠিন কথা বলতে গিয়েও কণ্ঠনালীতে আটকে যায়। অতঃপর কঠিনের জায়গায় কণ্ঠ হয় কোমল, এবং সেই কোমল কণ্ঠে মিনমিন করে বলে, সবসময় একশেষে ছুট লাগিয়ে জেঠুর বাড়ি গিয়েছি, অভ্যেস আছে আমাদের। আপনাদের মতন জিপ গাড়িতে চড়ার অভ্যেস করলে পরে তো মুশকিল হয়ে যাবে চলাফেরা করতে। আমরা পায়ের ওপরই ভরসা করি ভীষণ। অভ্রদা বলে, যতক্ষণ রথ আছে ততক্ষণ খেটে খাও, অন্যের উপর নির্ভরশীল হলে দিন শেষে খোটা খেতেই হবে। আর বোধহয় খোটা খাওয়ার চেয়ে খেটে খাওয়াই ভালো, পেট না ভরলেও আত্মা ভরবে। আর আমি অভ্রদার কথা অক্ষরে অক্ষরে পালন করি। আতশ আবারও প্রশংসা করে বলল, বুদ্ধিমান তো তোমার অব্রতা, একদিন দেখা করতে হবে। পত্র ঘাড় কাপ করে সম্মতি জানালো আতশের কথায়। অতঃপর আতশের পাশ কেটে চলে যাওয়ার সময় মৃদু টান পড়লো তার দীর্ঘ আকৃতির বেনিতে। চঞ্চল পা আবারও থেমে গেল, ধুকপুক করে উঠল বুক। আতশ মিহি সরে পত্রের কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার অব্রতা এত কিছু বলেছে মানলাম, কখনো কি এটা বলেছে যে তুমি ভীষণ সুন্দর? এমন ফিসফিস এবং মোহনীয় স্বরে কেঁপে উঠল পত্র। অপরিচিত পুরুষের সান্নিধ্যের আগে সে কখনো আসেনি, তাই অস্বাভাবিক কম্পন দেখা দিয়েছে তার শরীরে। কণ্ঠ শুকিয়ে কাঠ প্রায় ঝিমিয়ে আসা শরীরটা নিয়ে সে ভীতু ভীতু কণ্ঠে বলল, না তো, কালোকে কেউ সুন্দর বলতে যাবে কেন? আমি তো রঙের কথা বলিনি, আমি সৌন্দর্যের কথা বলেছি। আর তুমি কি জানো পত্র লেখা, তুমি ওই দূরের আকাশের মতন সুন্দর। যার মন সুন্দর তার মতন সুন্দর পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর তোমার মনের যে সুন্দর কিছু নেই। অতি প্রশংসায় মিইয়ে গেল পত্র। কাপা হাতে তরকারির বাটিটা শক্ত করে ধরে ছুট লাগালো সে। পেছন থেকে সুদর্শন যুবকটির সুদর্শন হাসি ঝংকার তুলে উঠল। হাসতে হাসতে প্রায় খানিকটা উঁচু কণ্ঠে বলল, কতটুকু আর ছুটবে কন্যা, গন্তব্য তো আমি। কথাগুলো হয়তো প্রতিধ্বনি তুলল চা বাগানের শুরু বৃক্ষগুলোর মাঝে, সাথে লজ্জারা হামাগুড়ি দিয়ে পড়ল পত্রের অনুভূতিতে। এই অনুভূতির সাথে সে পরিচিত নয়, কিন্তু সে জানে এটা বিশেষ কিছু। তোর কি ওই শহরের ছেলেটাকে দেখলে বুক ধুকপুক করে পত্র? বেশ ভাবুক স্বরে বিন্নি পত্রকে প্রশ্নটা করলো। পত্র বেশ কতক্ষণ ভাবুক হয়ে উত্তর দিল, যতবার দেখা হয়েছিল ততবারই তো দুকপুক দুকপুক করেছিল রে পিন্নি। আমার তো মনে হচ্ছিল এই বুঝি হৃৎপিণ্ডটা ছিঁড়ে হাতে চলে আসবে। বিন্নি আবার ভাবুক হয়ে কি যেন ভাবতে লাগলো। পত্র গভীর ধ্যান দিয়ে তাকিয়ে রইল বিন্নির উত্তরের জন্য। বিন্নি পত্রের সবচেয়ে প্রিয় বান্ধবী এবং অভ্রদার বোন। ছোটবেলা থেকেই বড়দির পর এই মেয়েটাকে পত্র চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, এবং পত্রের ধারণা বিন্নি চট করে সকল সমস্যার সমাধান করতে পারে। আর এসব বিষয়ে তো সে পটু। তাই তো অভ্রদাদের বাড়িতে এসে ছানার তরকারিটা রেখেই সে বিন্নির কাছে ছুটে এলো। বেশ অনেকটা সময় ভাবাভাবির পর বিন্নি পত্রের দিকে তাকালো, চোখ মুখে কিসের যেন একটা অৎফুল্লতা। পত্র অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কিরে খই, চোখ মুখ এমন চাঁদের মতন জলজল করছে কেন তোর? কিছু বুঝলি আমার দুকপুক রোগের কারণ? বিন্নি কি যেন একটা বলতে গিয়েও মুখ ফুলালো, বিরক্ত কণ্ঠে বলল, আবার খই রাখছিস আমায়? যা, বলবো না কিছু। আহা বিন্নি, তোকে তো আমি ভালোবেসে খই ডাকি। আমার বিন্নি দানের খই তুই। বল না, আমার এমন রোগের কারণ কি? তোর বোধ হয় প্রেম প্রেম পাচ্ছে তাকে দেখলেই, তাই তো বুক ধুকপুক করে। কি প্রেম প্রেম পাচ্ছে আমার? পত্রের কণ্ঠে বেজায় বিস্ময়। বিস্ময়ের চোটে চোখ দুখানা বড় বড় হয়ে গেছে। অবিশ্বাসকর এক চাহনি। বিন্নি জ্ঞানী মানুষের মতন কতক্ষণ মন থেকে গম্ভীর গম্ভীর মুখ করে বলল, হ্যাঁ, আমি ঠিকই বলেছি। জানিস, আগে আমাদের পূর্ব দিকের ওই চা বাগানের দাসেদের বাড়ির সুন্দর ছেলে প্রহরকে দেখলেও আমার এমন বুক ধুকপুক করত, কথা বলতে ইচ্ছে হতো। এটাকে বলে প্রেম প্রেম পাওয়া, বুঝলি? পত্র যেন আহাম্মক বনে গেল, অদ্ভুত কণ্ঠে বলল,
যা, তুই ভুল বলছিস, এমন কিছুই না। এমন কিছু না হলে তোর বুক ধুকপুক করতো না। আর শহরের ওই ছেলেরা তো আরো কয়েকটা দিন আছে, দেখ তোর রোগ কতটুকু বাড়ে। আমাদের ক্লাসের সবারই তো কেউ না কেউ আছে, তোর হলে মন্দ হবে না। সিনেমা দেখবি ক্লাস ফাঁকি দিয়ে, তারপর আমাদের ওই নৌপ্রভা বিলের ধারে গিয়ে দু একটা মনের কথা আদান প্রদান করবি, মেলা ঘুরবি, অনেক মজা হবে রে। পত্র লজ্জা লজ্জা মনে উচ্ছ্বাসিত হতে গিয়েও হলো না, কেমন একটা মন খারাপ করে বলল, অভ্রতা বলেছে কালোদের উপর সমাজ বড়জোর করুণা করে, এর বেশি কিছুই না। অথচ চিরপরিচিত প্রথা অনুসারে মানুষ বোকা, তাই তারা করুণাকে ভালোবাসা ভেবে আনন্দে আহ্লাদ করে। অথচ দিন শেষে তাদের জন্য কেবল মায়া থাকে, ভালোবাসা না। আর আমি জানি অভ্রতা সবসময় ঠিক বলে। পত্রের কথাখানা যেন বিন্নির তেমন পছন্দ হলো না। সে বেশ বিরক্ত হয়ে বলল, বর্দার কথাকে এমন বেদবাক্য মনে করার কিছু নেই, ও এমনিতেও বেশি বেশি বলে। পত্র বিন্নির কথা মানল না, কারণ সবাই বলে অভ্রদা চা বাগানের সবচেয়ে ঠান্ডা এবং শিক্ষিত ভদ্র ছেলে। সবাই তাকে বেশ সম্মান করে কেবল তার গুণী কথাবার্তার জন্য। বিন্নির তো ভাই, সবসময় একসাথে থাকে বলে হয়তো তেমন ধরে না তার কথা, কিন্তু এমনিতে প্রচুর ভয় পায়। আর একটা কথা আছে না, দাঁতের মর্ম দাঁত থাকতে বোঝা যায় না। বিন্নির অবস্থাও তেমন। বিন্নি হয়তো আরো কিছু বলতো, কিন্তু অভ্র চলে আসার কারণে কথা থামাতে ভয় সেখানেই। বিন্নি তো ভাইকে দেখেই সাথে সাথে চুপ হয়ে গেল। পত্র গুটিয়ে নিল নিজেকে। অভ্র এখানে আসার কারণ হলো এটা লাইব্রেরি, আর এখানে অভ্রের এক রকমের ধ্যান জ্ঞান সবই হয়। তার মাঝেই নিচ থেকে বিন্নির বাবার কণ্ঠ শোনা গেল। বাজার থেকে এসেছেন বোধ হয়। বিন্নি আর অপেক্ষা না করে ছুটে গেল নিচে। লাইব্রেরিটা তাদের উপর তলায়। পত্র বিন্নির পেছন পেছন যেতে নিলে তাকে থামিয়ে দেয় অভ্রদা। গম্ভীর কণ্ঠে বলল, পড়াশোনা করছিস তো? হ্যাঁ। পত্র কোনো রকমে ঘাড় নাড়িয়ে উত্তর দেয়। অভ্রদা লাইব্রেরির ডান দিকের 3 নাম্বার সারি থেকে একটি ইংরেজি নোবেল বের করে লাইব্রেরির ভিতর অবস্থানরত চেয়ারে বসে ধীর কণ্ঠে বলল, কি নিয়ে আলোচনা করছিলিস? কই, তেমন কিছু না তো। অভ্রদা বইয়ের দিকেই মুখ ডুবিয়ে রাখলেন। পত্রও দাঁড়িয়ে রইল ঠাই। পত্র জানে অভ্রদার এখনো কথা শেষ হয়নি। চুপচাপ শুনশান মিনিট 2 পেরুতেই অভ্র মুখ খুলল, অথচ বইয়ের পৃষ্ঠা থেকে চোখ তুলল না। আগের ন্যায় রাশভারী কণ্ঠে বলল, এই যে তোর নারী জীবন, মূল্য কোথায় তার জানিস? তোর বয়স 15, আর এই যে তোর দিদির বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে, তার বয়স কত? 18 বছর 2 মাস। আর 2-3 দিন পর সে একটা সংসারের দায়িত্ব হাতে নেবে। সে যে ম্যাট্রিক পাস, তার সার্টিফিকেট কোনো একদিন মাটির চুলার আগুনের আঁচ বাড়ানোর জন্য জ্বলবে নিজে। তার এই যে সুন্দর গায়ের রং, তা একদিন মিশে যাবে রৌদ্রের তাপে, দায়িত্বের ভাঁজে। দিন শেষে তোর মা এবং আমাদের মায়েদের মতন তাকেও শুনতে হবে কি করেছ জীবনে। যারা পুরো জীবনটা সংসারের নামে উৎসর্গ করে দিন শেষে তাচ্ছিল্য মাখা প্রশ্নের সম্মুখীন হয়, সেই হলো নারী। তোর বোন পুষ্প, যে স্কুল ফাঁকি দিয়ে রং চঙে সিনেমা দেখতে যায়, চোখে কাজল দিয়ে পোড়া ঘুরে বেড়ায়, তার ওই যে গতি, ওটাই হবে। এক্ষেত্রে তুই ভাগ্যবতী। সুন্দর মেয়েরা খুব দ্রুত মানুষের নজরে পড়ে, আর একটু চাপা রঙের মেয়েরা বড় হলেও সমাজের তেমন মাথা ব্যথা থাকে না। তো নিজের রং নিয়ে হতাশ হবি না। যেখানে মনে করবি তুই ব্যর্থ, সেখান থেকে সৃষ্টিকর্তা তোর সফলতার দ্বার খুলে রেখেছে। তোর কেবল এগিয়ে যেতে হবে, কেমন? পত্র নীরব থেকে বেশ মনোযোগ দিয়ে শুনলো অভ্রদার কথা। সত্যি অভ্রদা বেশ জ্ঞানী, না হয় এত সুন্দর সুন্দর কথা বলতে পারতো না। কোন সাবজেক্ট নিয়ে যেন ভর্তি হয়েছিস? সায়েন্স। স্কুলের নাজমুল স্যারের কাছে প্রাইভেট পড়বি, আমি বলে এসেছি, মনে থাকবে? আর কালকের উপন্যাস বইটা পড়েছিস? না, বিয়ের অনেক কাজ গো অভ্রতা, তাই সময় করে উঠতে পারছি না। অভ্র আর কোনো কথা না বলে ধ্যান দিল বইয়ের পাতায়। আর আশ্চর্যজনক ভাবেও পত্র এবার বুঝতে পারলো অভ্রদার কথা শেষ। অভ্রদাকে সে বেশ ভালো বুঝে। পত্র ধীর গতিতে বের হয়ে যেতেই অভ্র বই থেকে মুখ তুলল, বেশ ধীরে গোপনে বলল, তুই আমার বড্ড যত্নের, তিল তিল করে গড়া সুখমহল। সন্ধ্যা নামতে নামতেই চারদিক আধার করে বিদ্যুৎ চলে গেল। চা বাগানে এখনো বিদ্যুৎ ব্যবস্থা তত উন্নত করা হয়নি। অন্যান্য জেলা থেকে এই জেলাটা বেশ পিছিয়েই আছে। পত্র হারিকেন জ্বালিয়ে উঠানের মাঝখানে পাটি বিছিয়ে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে। দিদির
বিয়ের আর তো দিন দুই আছে। দেখতে দেখতে চলে এলো বিয়েটা, কিন্তু পড়াশোনার জন্য পত্র সময় পাচ্ছে না। যখনই পড়তে বসবে ভাবে, তখনই কোনো না কোনো কাজের জন্য ঠিক ডাক পড়ে। পত্রদের বাড়িতে এমনিতে তারা 3 বোনে এবং মা বাবা সহ আরও একজন বিধবা পিসি থাকে পত্রের। আর বিয়ে ঘনিয়ে এসেছে বলে কিছু আত্মীয় স্বজনেরও ভিড় পড়েছে বাড়িতে। আজও সন্ধ্যায় খুব মনোযোগ দিয়ে পড়তে বসেছে পত্র। তার সাথে দিয়ে ছুটে যাচ্ছে চঞ্চল বাচ্চাদের দল। কেউ খেলছে, কেউ হাসছে, কেউ আড্ডা দিচ্ছে। পত্র ধ্যান দিতে গিয়েও পারছে না। আকাশেও একটা গুমট ভাব। তার মাঝেই রান্নাঘর থেকে হাঁক তুললেন ছায়া। চওড়া কণ্ঠে ডাকছে পত্রকে। পত্র বই গুটিয়ে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে এলো পত্রের বিধবা পিসি। উঠান পেরিয়ে দক্ষিণ দিকে রান্নাঘরের সামনে গিয়ে বিরক্ত কণ্ঠে বললেন, কি যে সমস্যা তোর বউ, মাইয়াটা একটু পড়তাছে পড়ুক, তুই ডাকস কেন? ছায়া মাছের বড় বড় টুকরো গুলোতে হলুদ লবণ মাখাতে মাখাতে বলল, এত মানুষের কাজ কি আমি একা হাতে সামলাতে পারি? এক একজন তো রাজরানী হয়ে বসে আছে। এক রাত পরে কি বিদ্যেধরী হবে নাকি শুনি? তোর চেয়ে বেশি বিদ্যাহরী হবে দেখিস। তোর ছোট মেয়েকে ডেকে করাতে পারিস না? তার তো বিদ্যাহরী হওয়ার নামগন্ধ নেই, তো কামই করুক। এসব কথায় বিরক্ত হলো ছায়া। বিরক্ত কণ্ঠে বলল, ও মেয়ে পারে কিছু? পরে দেখা যাবে রান্না করতে এসে হাত পুড়িয়ে বসে থাকবে, না হয়তো ওকেই ডাকতাম। ছোট মেয়ে হাত পোড়াবে বলে চিন্তা করছিস? আর মেজোটা কি দেবী শরীর, পড়বে না সেসব? পড়লেও তো দাগ পড়বে না পিসি। পুষ্পর চামড়া সুন্দর, পড়ে গেলে দাগটা জল জল করে ফুটে থাকবে, যা মায়ের অনুশোচনা সৃষ্টি করবে। আমরা তো আগে থেকেই পড়ে যাওয়া ভাগ্য আর চামড়া নিয়ে আসছি। আমাদের পুরালে অনুশোচনা দূরে থাক, কারণ মায়াও হয় না। হাসি হাসি মুখে খুব গহীনের অভিযোগ তুলে ধরল পত্র মায়ের দ্বারে। ছায়া বুঝলো না সে অভিমান, বরং রেগে গিয়ে একটা ছোট কাঠের টুকরো ছুঁড়ে মারলো পত্রের দিকে। আক্রোশে ফেটে পড়ে বলল, বড় কথা শিখেছিস? কার জন্য এত কিছু করছি? হ্যাঁ, দিন শেষে এমন কথা শোনার জন্য? আমাকে তুলে নেয় না কেন ভগবান? তোমায় কেন তুলে নিবে মা? দোষ তো আমার। ভগবান তুলে নিলে আমাকে নিবে? কালো হওয়ার চেয়ে বড় দোষ বোধহয় পৃথিবীতে আর একটাও নেই। মেয়ের হাসি হাসি মুখের ধারালো কথায় চুপ মেরে গেল ছায়া। এর মাঝেই বেশ হন্তদন্ত হয়ে পত্রের বাবা সমীর বাবু সাইকেল নিয়ে এসে উঠোনে থামলেন। ঘামে চুপচুপে হয়ে গেছে তার শরীর। হইচইয়ে পরিপূর্ণ বাড়ি নিমেষেই ঠান্ডা হয়ে গেল। ছায়াও স্বামীর এমন হন্তদন্ত অবস্থা দেখে রান্নাঘর থেকে ছুটে এলো। ঘরে সবার সাথে হাসাহাসি করা পদ্মলতা ও পুষ্পলতাও ছুটে এলো। পত্র বাবার কাছে গিয়ে জলের গ্লাস এগিয়ে দিল। সমীর বাবু কোনো রকমে জলটা খেয়ে অসহায় চোখে একবার বড় মেয়ের দিকে তাকালেন, অতঃপর দুফোঁটা অশ্রু ঝরিয়ে বললেন, পদ্মমা, তোমার হবু স্বামী পালিয়েছে, বিয়েটা আর হচ্ছে না। এই একটা বাক্যেই উৎসব মুখর পরিবেশটা থিতিয়ে এলো। পদ্ম কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাবার দিকে। চোখের সামনে ভেসে উঠল কত রং বেরঙের ঝাপসা স্মৃতি। বিয়ে বাড়িতে শোকের আমেজ, মন খারাপের দাড়িপাল্লায় দুঃখ হলো ভারী। উৎসব মুখর বিয়ে বাড়িটা নিমিষেই শুনশান নীরবতায় ছেয়ে গেল। বাগানের সব মানুষ আসে, দেখে যায় শোকে ডুবে থাকা মানুষজনকে। একটু হা হুতাশ করে, কেউ বা মেয়েটার মন্দ ভাগ্যের আফসোস করে। পদ্ম কথা বলে না, কেবল শক্ত মুখ করে চেয়ে থেকে সেই আফসোস মাখা বাক্যগুলো হজম করে। নতুন একটা খড়খড়ে দিনের আবির্ভাব। গতকাল সন্ধ্যার পর এই বাড়ির আনন্দ সব হাওয়ায় মিলিয়ে গেল। বড় মেয়ের ভাগ্যের এই অদৃষ্টের পরিহাস মেনে নিতে পারছে না কেউ। বিয়ের 2 দিন আগে নাকি বর পালিয়েছে, এটা আদৌ মানা যায়? সমীর বাবু এমনিতেই খুব পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলেন বড় মেয়ের বিয়ের জন্য। সেসব টাকা যা আছে সব মোটামুটি খরচ হয়ে গেছে বিয়ের আগাম প্রস্তুতিতে। আর শেষে কিনা ভাগ্য এমন খেললো, পত্র স্কুলের পোশাক পরে কোনো মতে তৈরি হয়ে নিল। বড়দির বিয়ে উপলক্ষে অনেকদিন স্কুল যায়নি সে। আজ যেহেতু সেই আনন্দ অনুষ্ঠান নেই, তাই আর ঘরে বসে থেকেই বা কি লাভ। সকাল হতেই সে উঠে প্রতিদিনের মতন সকল কাজ সমাপ্ত করে অতঃপর স্নান করে তৈরি হয়ে নিল। দুপাশে বিরাট 2 বেনি, কালো শরীরে সাদা রঙের স্কুল পোশাক। বাড়ির বিধ্বস্ততা সে জানে, তবুও নিজের লক্ষ্য ঠিক রাখতে হলে তাকে লড়তে হবে। অভ্রদা বলেছে, জগতে থাকতে হবে নির্জীব, অতি সুখে আনন্দিত এবং অতি দুঃখে যেন পাথর না হয়ে যাও। দুটো সমীকরণ বজায় রাখতে পারলে জীবন সুন্দর। আর পত্র অক্ষরে অক্ষরে অভ্রদার কথা বিশ্বাস করে, পালন করে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হওয়ার আগ মুহূর্ত
পত্রকে পিছু ডাকলো তার পিসি সরলা। থালা ভরা জল ভাত লাল টকটকে মরিচ দিয়ে মেখে হাজির হলো। পত্র তা দেখে কিঞ্চিত অবাক হলো এবং অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, পিসি, ভাত এনেছো কেন গো? পিসি জলের টইটম্বর ভাতগুলো আরেকটু মরিচ মাখিয়ে নিয়ে এক লোকমা পত্রের মুখে তুলে দিতে দিতে বলল, আগে খাইয়া লামাইয়া, স্কুল গেলে তো বিকালে আহস, খালি পেটে কেমন কইরা থাকবে উনি? ঝাল ঝাল করে মাখছি, তাড়াতাড়ি খা। পত্র বেশ আয়েশ করে ভাত মুখে দিতে কথা থেকে যেন ছুটে এলো পুষ্প। তারও পরনে স্কুলের পোশাক, কাঁধে বেগ, চোখে কাজল, ঠোঁটে গলাপি কি যেন চিকচিক করছে। সরলা ছুটন্ত পুষ্পকে দেখে বিরক্ত হলো, অসহ্য রকমের বিরক্ত কণ্ঠে বলল, তোর এইখানে কাম কি? আজ সহ্যও বা কন্দি করছে যে তুই নিজ ইচ্ছেতে স্কুল যাস? কি মতলব? পুষ্প চোখের খানিক লেপটে যাওয়া কাজল ঠিক করতে করতে বলল, তুমি আমার সাথে এমন করো কেন পিসি? আমাকেও তো পত্রের মতন ভালোবাসলে পারো। পুষ্পের কথায় মুখ বাঁকালেন সরলা, কপাল কুঁচকে বললেন, আজ তুমি মিঠা কথা কস কেন? আর আমি না ভালোবাসলেও তো তোর দিন যাচ্ছে, তাই না? আমার পত্রের ভাগ্য দেখ, তারে ভালোবাসার মানুষ খুবই কম। আমার মতন বেধবা মানুষ যদি হেই কামটা পুষাইয়া দেই, তাতে ক্ষতি কিরা মাইয়া? তুই সুন্দর, তোরে ভালোবাসার লাইগা পুরো পৃথিবী আছে। আমার পত্রের লাইগা তো পৃথিবী দূরে থাক, তার ঘরের মানুষই নাই। পত্রের ভাত তখনও ডান গালে। পিসির কথায় আহ্লাদ পেয়ে বসলো অশ্রুরা। হুট করেই ঘটলো তাদের অনাকাঙ্ক্ষিত আগমন, যা পত্র চায়নি। পুষ্প একবার পিসি এবং দ্বিতীয়বার পত্রের দিকে তাকিয়ে মুখ ঝামটি মেরে বলল, তোমার কি হিংসে গো পিসি? আমি একটু সুন্দর বলে তোমার সহ্য হচ্ছে না। সরলা উত্তর দিলেন না, বরং পত্রের মুখে গুজে দিল আরো এক লোকমা ভাত। কিন্তু পুষ্প তো পুষ্পই, সে সেকেন্ডের মাঝেই পুরো বাড়ি মাথায় তুলে ফেললো। প্রয়োজনের তুলনায় কণ্ঠ আরো উঁচু করে ফেললো, যেন পুরো চা বাগানে তার কণ্ঠ পৌঁছে যাবে। উচ্চ স্বরে সে চেঁচিয়ে চেঁচিয়ে নিজের মাকে ডাকতে লাগলো, মা, মা, এখানে আসো। দেখো, নিজের ঘরের মানুষই তোমার মেয়ের রূপ পছন্দ করছে না, অন্য কেউ আর কি বলবে? মা। গতকালের ঘটনার পর ছায়ার মন মেজাজ প্রচুর খারাপ। তার উপর সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে। এ সমাজে মেয়েদের বিয়ে ভাঙ্গার মতন ভয়াবহ ঘটনা যে একটা মেয়ের জীবনকে নষ্ট করে দেয়, তা ছায়াও জানে। সারা রাত মেয়েকে পাশে নিয়ে শুয়েছিল। চিন্তায় চিন্তায় তার নাজেহাল অবস্থায় রাত কাটিয়েছে কোনো মতে। ভোর হওয়ার পর যাও একটু চোখটা লেগেছিল, তা আর শান্তিতে হতে দিল কই। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় চটে গেল ছায়া। উত্তপ্ত অগ্নিশিখার ন্যায় ক্রোধ নিয়ে উঠোনে হাজির হলো সে। চোখে মুখে তখনও লেগে আছে ঘুমের আভাস। মাকে দেখে ভয়ে সিটিয়ে গেল পত্র, অথচ পুষ্পের যেন ভারী মজা লাগলো। সে ইনিয়ে বিনিয়ে নালিশের স্বরে মায়ের উদ্দেশ্যে বলল, জানো মা, আমি একটু সুন্দর দেখে পিসি আমায় কত কথা শোনালো। পত্র এমন কয়লার মতো হয়েছে, তা কি আমার দোষ? আমি কেন তার জন্য কথা শুনবো? ছায়া মুহূর্তেই ক্ষেপে উঠলেন, তেরে গেলেন তার চেয়ে দ্বিগুণ বয়সী ননাসের দিকে। ক্রোধ সংবরণ না করে ছুঁড়ে মারলো কথার তীর। নক্ষত্র খসে পড়ার মতন খসে পড়লো তার ভদ্রতা। আঙ্গুল উঁচিয়ে এমন মধ্যবয়স্ক নারীটিকে তুমুল অপমান করে বলল, আপনারা তো হিংসে কেন পেটে দিদি? নিজের ভাইজির প্রতি এমন হিংসা আপনার লজ্জা করে না? বউ, সরলার কণ্ঠে তুমুল বিস্ময়, অবাক ভাব ছুঁয়েছে আকাশ। ভীষণ আত্মমর্যাদা সম্পূর্ণ মহিলাটি কথা বলতে গিয়েও যেন বলতে পারল না। চোখে মুখে ছড়িয়ে পড়লো অপমানের অশ্রু। কিন্তু ছায়া তা পরোয়া করলো কি করলো না। সে আরো নতুন উদ্যম নিয়ে বলতে লাগলো, এমন হিংসুটে মহিলা আমি আমার বাপের জন্মেও দেখিনি। আপনার এই কুনজরের জন্যই হয়তো আমার বড় মেয়ের কপাল পড়লো। স্বামীর সংসার তো ভালো করে কয়েক বছরও করতে পারলো না। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীটাকে খেলেন, এখন কি আমার সংসারটাও খাবেন? অন্ন ধ্বংস করে পেট ভরছে না? মা, সাবধানে কথা বলো, এটা পিসিরও সংসার। তোমার রোজগারের টাকায় সে খায় না, নিজের ভাইয়ের টাকায় খাচ্ছে। পত্রের কাট কাট কথায় ছায়া কিছুটা হতভম্ব হয়ে যায়। পত্র এমন রুক্ষ স্বরে কখনোই তার সাথে কথা বলেনি। পত্রের কথা যেন ছায়ার আগুনের মতন রাগে ঘি ঢালার কাজ করেছে। সে কথা বলার ভাষা খুঁজে না পেয়ে ছুটে গেল রান্নাঘরে। মাটির চুলায় রান্না করার জন্য সংরক্ষণ করে রাখা লাকড়ি থেকে একটা মোটা লাকড়ির টুকরো তুলে আবার ছুটে আসে উঠোনে। কিছু বুঝে ওঠার আগেই সজোরে 4-5টা শক্ত মার
পড়ে যায় পত্রের পিঠে। পত্র নির্বাক, ভাষাহারা, ভেবাচাকা খেয়ে যায় পিসি এবং পুষ্প। ঘর থেকে ছুটে আসে পদ্মলতা। মায়ের এমন অমানবিক কাজ দেখে সেও বিস্মিত হয়ে পড়ে। আরো কয়েক ঘা প্রহার হওয়ার পর সম্বিত ফিরে এলো সবার। সরলা পিসি ছুটে গিয়ে আগলে নিল পত্রকে। আগলাতে গিয়ে একটা বাড়ি পড়লো তার শরীরেও। ছায়া তখন রাগে অন্ধ। পদ্ম গিয়ে আটকালো মাকে। জাপটে ধরে মায়ের হাত থেকে লাকড়িটা নিয়ে ছুঁড়ে ফেললো দূরে। পত্র ঠাই দাঁড়িয়ে রইল, কোনো রকমের আর্তনাদ করলো না। অভিমানের পাল্লায় আর্তনাদের যেন ঠাই মিলল না। সরলা পিসি মেয়েটাকে বুকে জড়িয়ে কেঁদে দিল। অপরাধী কণ্ঠে বলল, আমার লাগে তুই কতগুলো আমার খেলি, আমারে ক্ষমা কইরা দিস মা। পত্র নিষ্প্রাণ দৃষ্টিতে পিসির পানে চাইল। পিসির চোখের জল মুছিয়ে দিয়ে করুণ হেসে বলল, কাঁদছো কেন পিসি? কালোদের তো মার খেতেই হবে, কখনো হাতে কখনো বা কথায়। তুমি এসবে এসো না, না হয় আজকের মতন তুমিও বাদ যাবে না মার খাওয়ার হাত থেকে। ছায়ার অগ্নিমূর্তি ততক্ষণে শীতল প্রায়। ভুলবশত ননাসের গায়েও যে সে হাত দিয়ে ফেলেছে তা মস্তিষ্কে প্রবেশ করতেই সে থম মেরে গেল। এতদিন যাকে গুরুর মতন মান্য করে এসেছে, শেষমেশ কিনা তার গায়ে হাত তুলে ফেলেছে। অপরাধ বোধে নত হয়ে এলো ছায়ার মাথা। তার মাঝেই পত্র পুষ্পের দিকে তাকালো, বেশ তাচ্ছিল্য করে বলল, পুষ্প, বড় শান্তি পেয়েছিস তাই না বল? পুষ্প জবাব দিল না, কেবল চুপ করে দাঁড়িয়ে রইল। সে চেয়েছিল একটু ঝামেলা হোক, কিন্তু এমন কিছু যে হবে তা তার ভাবনাতেও ছিল না। পত্র ক্লান্ত পাজরা টেনে কোনো মতে পথ ধরল নিজের গন্তব্যে। পিছন ফেলে গেল তার করুণ আর্তনাদ। 2 লোকমা ভাতের বিনিময়ে পিষে গেল তার আবেগ, আনন্দ, অনুভূতি। জীবন মাঝে মাঝে এত মূল্যহীন হয় কেন? পদ্ম কতক্ষণ মায়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। কত কিছু বলতে চেয়েও কোথাও যেন বাধাপ্রাপ্ত হলো তার শব্দরা। এমন একটা কাজের পর কিছু বলাটাও যে বৃথা, তাই আর সে বলল না কিছু। সরলা মুখে আঁচল চেপে কতক্ষণ অশ্রু বিসর্জন দিল। ছায়া অপরাধী কণ্ঠে কেবল উচ্চারণ করলো, দিদি। তাকে থামিয়ে দিল সরলা। অশ্রু ভেজা নয়নগুলোতে কৌতুক হাসি বজায় রেখে বললেন, তোর স্মৃতি সিন্দুর অক্ষত থাকুক। আমার মতন বিধবা বানিয়ে ঈশ্বর যেন তোকে অসহায় না করেন। আর কিছু বলতে পারলো না সেই নারী। ছোট ভাইয়ের বউয়ের হাতের সপাটে মারটা বোধহয় তার চামড়ার চেয়ে হৃদয়ে বেশি দাগ ফেলেছে। রাগ এবং ক্রোধ আমাদের বিবেকহীন করে দেয়, অতঃপর এর জন্য বিরাট মাসুল গুনতে হয় আমাদের। ভীষণ মন খারাপ নিয়ে শুরু পথটা দিয়ে হেঁটে যাচ্ছে পত্র। মাথার উপর উত্তপ্ত সূর্য তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আলোকিত করছে চারপাশ। পত্রের সাথে তাল মিলিয়ে হাঁটছে বিন্নি। দুজনেই চুপচাপ। পত্র হাঁটতে হাঁটতে নিবিড় কণ্ঠে প্রশ্ন করলো, অব্রতা কোথায় রে? কাল হতে একবারও আমাদের বাড়ি এলো না, এত বড় ঘটনা শোনার পরও। বর্দা তো তার হোস্টেলে ফিরে গিয়েছে, তার কলেজ নাকি খুলে ফেলেছে, সেই জন্য। ও, খুব গোপনে একটা হতাশার শ্বাস ফেলল পত্র। অভ্রদা থাকলে আজ না হয় একটু অভ্রদার কাছে গিয়ে মন ভালো করা যেত। বিন্নি হয়তো বুঝলো পত্রের মন খারাপ। ডান হাতে পত্রের বাহু জড়িয়ে সান্ত্বনার স্বরে বলল, মন খারাপ করিস না পত্র, কাকিমার তো মন খারাপ, তাই হয়তো তোর গায়ে হাত তুলে ফেলেছে। মন খারাপ না রে, আমার শরীরে সে সব শুয়ে গেছে, কিন্তু পিসিমা অনেক কষ্ট পেয়েছে রে। কই, মানুষটা আমাদের সংসারের জন্য কি করেনি? শীতল পাটি তৈরি করে, ডালের বড়ি তৈরি করে, বিভিন্ন শাকসবজি রোপণ করে, তা আবার লুকিয়ে বিক্রি করে, সে টাকা আমাদের সংসারে ঢেলেছে। বিনা পয়সাতে তো সে থাকেনি। তাছাড়া এটা তার বাবার ভিটে, তারও তো অধিকার আছে। অথচ আজ তাকে কত কিছুই না সহ্য করতে হলো। মেয়ে জীবন বুঝি এমনই, এ দৌড় ও দৌড়ে মাথা ঠুকরে তা পার করতে হয়। আমি সুযোগ পেলে এই বাধা ধরার নিয়মের বাহিরে চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব। বিন্নি আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো পত্রকে। তার মাঝেই তুমুল শব্দ তুলে শহুরের জিপ গাড়িটা এসে থামলো পত্রদের সামনে। বিন্নি কিঞ্চিত হাসলো, ফিসফিস করে বলল, ওই যে তোর গন্তব্য চলে এসেছে, সেই নিয়ে যাবে হয়তো তোকে এসব বাধা ধরা নিয়মের বাইরে। পত্র কিঞ্চিত লজ্জা পেল, খানিক মিছিমিছি রাগও দেখালো বিন্নিকে। ততক্ষণে জিপ গাড়ি থেকে 4 জন ছেলে নেমে দাঁড়ালো একে একে। কঙ্কর হাসি মুখে এগিয়ে এলো, বেশ আন্তরিক কণ্ঠে বলল, কি পত্র, যাচ্ছ কোথায়? স্কুল। পত্রের মিনমিনে উত্তরে হাসলো কঙ্কর, কিছুটা ঠাট্টা করে বলল, আরে আরে, এত লজ্জা পাচ্ছ কেন? আপনারে বলতে হবে? ও মেয়ে, লজ্জা পাওয়া তো ওরই কাজ, তাই লজ্জা পাচ্ছে। অদ্ভুত।
বিন্নির মুখ ভেংসি কেটে কর্কশ কণ্ঠ বলা কথা শুনে হো হো করে হেসে উঠল কঙ্কর। ফিসলে কণ্ঠে বলল, মানলাম ও মেয়ে, তাই লজ্জা পাচ্ছে। তা তুমি তো লজ্জা পাচ্ছ না, তবে তুমি কি মেয়ে নাকি ছেলে? সমস্বরে হেসে উঠল সবাই কঙ্করের ঠাট্টা শুনে। বিন্নি এমন বিশ্রী ঠাট্টায় ফুঁসে উঠল, আঙ্গুল উঁচিয়ে তেড়ে গেল কঙ্করের দিকে, শাসনের ভঙ্গিতে বলল, আমাকে চেনেন আপনি? এমন বিশ্রী ঠাট্টার জন্য কি করতে পারি জানেন? কলিজাতে কি ভয়ডর নেই নাকি? না, নেই তো। তুমি একটু কলিজাতে উকি দিয়ে দেখো না, আছে কিনা। ছেলেটার অদ্ভুত কথায় থেমে গেল বিন্নির চোখ মুখ ফোলানো রাগ। সে চরম বিরক্তি প্রকাশ করে ছেলেটার পাশ কেটে নিমিষেই চলে গেল হুড়মুড় করে। কেবল যেতে পারল না পত্র। অস্বস্তিতে গায়ে কাটা দিয়ে উঠছে তার। আতস তার দিকে কেমন করে তাকিয়ে আছে। তার মধ্যেই নব ছেলে তার তীক্ষ্ণ কথা সুরে মারল, তা আমাবর্ষা, তুমি কি জানো সাদা জামাটা তোমার শরীরে বিশ্রী লাগছে? ওমা, কেন কেন বৃষ্টি লাগছে? কারণ এমন কালো শরীরে সাদা রংটা যেন বেমানান। তাহলে তো আপনার শরীরে জড়ানো সাদা শার্টটা তো আপনাকে বৃষ্টি লাগছে ভাইয়া, কারণ কালো মনের মানুষকে সবকিছুতেই বেমানান লাগে। পত্রের হাসি মুখের তীক্ষ্ণ কথায় নব বাদে উপস্থিত সকলে হাততালি দিয়ে উঠল। কঙ্কর নামের ছেলেটা পত্রের বিনুনি মৃদু টেনে দিয়ে প্রশংসার সুরে বলল, এই না হলো প্রতিবাদী কণ্ঠ, দারুণ। নব বন্ধুদের আচরণে বিরক্ত হলো, বিরক্ত কণ্ঠে বলল, তোরা এমন অদ্ভুত আচরণ করছিস কেন? তোর অদ্ভুত কথা আমাদেরকে অদ্ভুত আচরণ করতে বাধ্য করে। আতসের নিবিড় কণ্ঠে নবের কপালে ভাঁজ সোজা হয়ে গেল। কোন রকমের বাক্য ব্যয় না করেই সেই গাড়িতে উঠে গেল। তার সাথে সাথে কঙ্কর এবং গৌরবও উঠে গেল। কেবল দাঁড়িয়ে থাকলো আতস। গাড়িটা তাদের পাশ কেটে চলে যেতেই মুহূর্তটা আরেকটু নিবিড় হলো। পত্র দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। আতস কেবল এগিয়ে এলো। চুপচাপ দাঁড়িয়ে থাকা মেয়েটার ডান হাত গলিয়ে তার বা হাত দিয়ে মুঠ করে ধরলো। পত্র কিঞ্চিত কেঁপে উঠলো, হাত ছাড়িয়ে নিতে চাইলো দুই একবার, অথচ সে চাওয়াটা নিছকই হয়তো লোক দেখানো ছিল। এই প্রথম কোন ছেলের এতটা সান্নিধ্যে এসে মিয়ে গেল পত্র। আতস তা দেখে মৃদু হাসলো, কমল কণ্ঠে বলল, শুনলাম মন খারাপ, চলো আজ স্কুল ফাঁকি দিয়ে আমরা পুকুর পাড়ে বসে আড্ডা দিব, যাবে? আতসের আদুরে আবদারে পত্র না করতে গিয়েও না করতে পারলো না। কেবল ডানে বামে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পঞ্চ দোষীর মনে তখন অনুভূতিদের তুমুল স্রোত। চারিদিকে ভালো লাগায় সে গেছে। মানুষটাকে বড্ড নিজের নিজের লাগছে। আবার মনের গহীনে অস্বচ্ছ ভয়দের আনাগোনা। কেউ যদি তাদের দেখে ফেলে তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু তবুও কিছু কলঙ্কের ভয় ছাপিয়ে তার রঙিন মুহূর্তটা বেশি আকর্ষণ করলো। তাছাড়া বয়সটা তো আবেগেরই। শ্যাওলা জমা মস্ত পুকুরের কোণে বসে আছে পত্র। সময়টা ঠিক ঝিমিয়ে আসা দুপুরের শেষ ভাগ। সূর্যের একখণ্ড আলো এসে পড়েছে মৃদু ঢেউ খেলা পুকুরের উপর। কত জানা অজানা অনুভূতিদের ছড়াছড়ি, কত ভয়, কত ভালো লাগায় সে গেছে হৃদয় আঙ্গিনা। কিন্তু হুট করে শুকনো পাতার মর্মরে শব্দে ফিট হলো পত্রের মন। সে পুকুরের দক্ষিণ দিকে তাকাতেই দেখলো তাকে আগলে রাখা মানুষটা পুকুর পাশের বট বৃক্ষের সাথে দড়ি বেঁধে ঝুলে পড়েছে। ঝিমিয়ে থাকা এক ফালি রোদ বটগাছের উপর নিবিড় আলো ছড়িয়ে দিচ্ছে, যে আলো শুয়ে দিচ্ছে চিরনিদ্রায় নিদ্রায়মান এক বৈধব্য রোগের অভিশাপে অভিযুক্ত অনেকগুলো বসন্তে বেঁচে থাকা নারীকে। বর্তমানে যে কেবল নিশ্চুপ নিষ্প্রাণ লাশ হিসেবে পরিচিত। পত্র ফেল ফেল করে তাকিয়ে রইল সই নিশ্চুপ দেহখানার পানে। পৃথিবী যেন ঘোষণা করেছে অযোজিত নিশ্চুপতা। কথা বলতে চেয়েও বাদ সাধছে অনুভূতিরা। কোথায় যেন খা খা শূন্যতা। পত্র সেই নারীর কাছে গেল অচঞ্চল কম্পনরত পা নিয়ে। বুকে হৃৎপিণ্ডের উত্থাল পাথাল। অবিশ্বাস্যকর ঘটনাটা এখনো পত্রের মস্তিষ্ক ছুঁতে পারেনি। পত্র কেমন আদুরে সরে বলল, ও পিসি, তুই কি আমায় চমকে দিবি, যেমন ছোট্টবেলায় খুব করে চমকে দিতিস? পিসি কথা কয় না। মেলে রাখা গোল গোল চোখগুলো তাকিয়ে থাকে কেবল পত্রের পানে। সেই দৃষ্টিতে প্রাণ নেই, হাসি নেই, ভাষা নেই। অথচ পিসির চোখ সবসময় কথা বলতো, কত জানা অজানা কথা। পত্র হাসে। চুলে থাকা পিসির পা দুটো খানিক ঝাঁকিয়ে বলে, পিসি, এই পিসি, দেখ না, পত্র তোকে ছোট্টবেলার মতন ডাকছে। তুই কি তবু অভিমানে মুখে কুল পেতেই রাখবি? দেখ,
আমি ছোট্টবেলার মতন আদুরে স্বরে ডাকছি, একটু তুমি করে বলছি না, তবুও কি তুই উঠবি না? পত্রের মস্তিষ্ক হয়তো এখনো মানতে চাইছে না পিসির অনাকাঙ্ক্ষিত বিদায়। সবটা ঘটনায় বাকরুদ্ধ করে দেয় আতশকে। সে অবাক, বিস্ময় দৃষ্টি নিয়ে একবার পিসি এবং আরেকবার পত্রকে পরখ করছে। পত্রের এমন উন্মাদনায় তরতর করে তার অবাক ভাব আকাশ সুই সুই করছে। সে কোনো মতে তবুও উচ্চারণ করলো, পত্র লেখা? উনি তোমার পিসি? আতশের কথায় পত্র তার দৃষ্টি খানিক বাঁকালো, আর চোখে আতশের দিকে তাকে অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, ও আমার পিসি। দেখুন না, সুন্দর পুরুষ। পিসি কেমন চুপ করে আছে, কোনো কথাই তো বলছে না। পত্র লেখা? কথা বলবে কিভাবে উনি? উনি তো বেঁচেই নেই। পত্র বোধহয় রুষ্ট হলো আতশের কথায়, বেশ বিরক্তি নিয়ে বলল, কিসের বেছে নেই? পিসি আমায় কথা দিয়েছে, সে আমায় পুতুলের মতন আমারও লাল টুকটুকে বউ সাজিয়ে রাজকুমারের কাছে তুলে দিবে, আর আমার পিসি কখনো কথা ভাঙে না। আতশ এই বকাশকা মেয়েটাকে কিছু বলার ভাষাই খুঁজে পেল না। ততক্ষণে পত্রের শীতল ভাব উত্তেজনায় পরিবর্তিতেও হচ্ছে। সে বারবার নিজের পিসির পা গুলো নাড়াতে নাড়াতে বলল, ওঠ পিসি, ও পিসি, ওঠ না। তুই না খাইয়ে দিলে পত্র খায় বল? তুই তো এমন বুক ভার ভার কষ্ট কখনো দিতিস না পত্রকে, তবে আজ এমন দম বন্ধ কষ্ট কেন দিচ্ছিস? পিসি রে, ওঠ না রে পিসি। পত্রের বড় বড় চুলে তুই ছাড়া কে তেল দিয়ে দিবে, কে বিনুনি গেঁথে দিবে বল? পত্রের হাত পুড়ে গেলে কে মাকে বকা দিবে রে পিসি? তুই কি তোর পত্রের কথা শুনবি না? খুব কি রাগ করেছিস পিসি? অভিমান হয়েছে খুব। পিসি রে, বর করে দিচ্ছিস আমায়। পত্রের পাগলের মতন প্রলাপ কেবল ধীরে ধীরে বাড়ছে। আতশ মুহূর্তেই দিশেহারা হয়ে গেল। আশেপাশের মানুষ ডাকা শুরু করলো। পত্রের উন্মাদনা উত্তেজনা ততক্ষণে আকাশ ছুঁয়ে গেছে। থরথর করে কাঁপতে থাকা উত্তেজিত শরীর মুহূর্তেই শীতল হয়ে গেল। কাঁপতে কাঁপতে কেমন গড়িয়ে পড়লো মাটিতে। আতশ কেবল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হতভম্ব চোখে দেখলো সবটা। প্রকৃতি জুড়ে সন্ধ্যা ঘন ঘন হয়ে আসছে। বাড়ির মাঝারি আকারের উঠোন জুড়ে মধ্যমণি হয়ে আজ শুয়ে আছে সরলা। তার ভাষার আজ পথ হারিয়ে অচিনপুর চলে গিয়েছে। অভিযোগেরা আজ গোপনে নিহিত। মিহি গুঞ্জনে ভারী হয়ে গেছে পরিবেশ। সরলার অনাকাঙ্ক্ষিত বিদায় কেবল পত্রেদের বাড়ি না, স্তব্ধ করেছে পুরো চা বাগানকে। ধীর আত্মবিশ্বাসী মানুষটা আজ নীরব অভিযোগে বিদায় নিয়েছে, যা মানতে পারেনি কেউ। পত্র জ্ঞান হারিয়ে পড়ে আছে তার ঘুণে ধরা নরবরে বিছানায়। ঠাকুর বাড়ির জেঠিমা আর বিন্নি বারবার পত্রের চোখে জল ছিটে কে চালাচ্ছে জ্ঞান ফেরানোর প্রয়াস। ঝিম ধরা কিছু অনুভূতিহীন সময় অতিক্রম করার পর জ্ঞান ফিরল পত্রের। চোখ মেলে আধো আলো আধো আধার রুমটায় বিন্নি আর জেঠিমাকে দেখে সে থপ করেই উঠে বসলো। কেমন যেন আতঙ্কিত কণ্ঠে বলল, বিন্নি, তাড়াতাড়ি পুকুর পাড়ে চল। পিসি কেমন ঝুলে আছে দেখবি, আয় তাড়াতাড়ি চল। কথাটা বলে মিনিট দুইও অপেক্ষা করেনি সে। ক্লান্ত দুর্বল শরীরটা নিয়েই বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। পাগুলো তখন টুলছে। সেই চঞ্চল পা দুটো নিয়েই ছুটে গেল উঠোনে। উদ্দেশ্য তার পুকুর পার, কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই কাঙ্ক্ষিত জিনিস দেখেই থেমে গেল তার পা। উঠোন জুড়ে সাদা কাপড়ের হৃদয়ে হাহাকার করা সৌন্দর্যটায় চোখ এড়ালো না তার। ব্যস্ত পা নিমিষেই থেমে গেল তার উৎকণ্ঠা। চেয়ে রইল নির্বিকার সেই সাদা আস্তরণে ঢেকে থাকা দেহের পানে, যার চারপাশে ভিড় জমিয়েছে আত্মীয় স্বজন। বড়দি যার হাতটা ধরে হাউমাউ করে কাঁদছে। বাবা দূরে মোড়ায় বসে হয়তো চোখ মেলে যার সাথে কাটানো শৈশব স্মৃতিচারণ করছে। পুষ্পও তো কাঁদছে, বোধহয় লুকিয়ে লুকিয়ে। মুখে আঁচল চেপে কাঁদছে মা। পত্রের এই দৃশ্যটা দেখে কেমন হাসি এলো। আকাশ পাতাল উজাড় করে খিলখিল করে হেসে উঠল সে। মৃত বাড়িতে এমন হাসি নেহাত বেমানান ও আশ্চর্যের বলেই উপস্থিত সবাই তাকিয়ে রইল পত্রের দিকে। এতে পত্রের কিঞ্চিতও হেলদোল দেখা গেল না, বরং সে দিব্যি হেসে গেল। হাসতে হাসতে অশ্রু ভিড় করলো তার চোখে। তুমুল তাচ্ছিল্য করে মাকে বলল, আছো কেন মা? মেরেছো তো তুমি। লজ্জায় ছায়ার মাথা নিচু হওয়ার উপক্রম। গ্রামের মানুষ যদি আজকের ঘটনা জানে, তবে মুখ লোকানোর যে জায়গা থাকবে না তার। তাই তো মেয়েকে শাসনের স্বরে বলল, কি বলছিস? পাগল হলি? একটা চড় দিব। পত্র আবার হাসলো। মুখে হাসি বজায় রেখে কেমন হেলদোলে হেঁটে বাবার সামনে গেল।
অতঃপর হাঁটু গেড়ে বসে বাবার কোলে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল সে। গগন ফাটানো চিৎকার দিয়ে বাবাকে চরম নালিশ করতে করতে বলল, বাবা গো, তুমি কেন আমার পিসিতে আর একটু খেয়াল রাখলে না? সেই অভাগিনীর তো তুমি ছেড়ে কেউ ছিল না, তবে তুমি কেন তার খোঁজ রাখলে না? স্বামী মারা গিয়েছে বলে তাকে কেন এতটা অবহেলা দিলে বাবা? বেঁচে থাকতো কেন মরার মতন বাঁচিয়ে রেখেছিলে বলো? এই বুঝি তুমি ভাই? সংসার বড় হলো বোনের চেয়ে। তুমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলো, ভালো ভাই যে হতে পারলে না বাবা। এই আফসোস তুমি কোথায় লুকাবে গো? সমীর বাবু আকাশ পেনে মুখ করে কেঁদে উঠল শরীর দুলিয়ে। কান্নার দাপট বাড়লো পদ্মলতারও। পিসির হাত দুখানা মুঠ করে হাউমাউ করে কেঁদে উঠল সে। অনুশোচনায় মাথা নত করল ছায়াও। হাসি খুশি বাড়িটা আজ নিহতই দুঃখের উৎসবে হামাগুড়ি খাচ্ছে। আরো লোকজন এলো, বাড়লো হা হুতাশ। পদ্মের চিৎকারে ভারী হলো আবহাওয়া। কাঁদলো গ্রামবাসী। কেবল দূর আকাশ হতে হয়তো হাসলো সরলা। বেঁচে থাকতে যার দাম দেয়নি সমাজ, আর আজ তার মৃত্যুতেই শোকসভা। মানুষ পারেও বটে। পিসির লাশ নিয়ে যাওয়া হলো, সাথে ছুটলো পত্র লেখা। মুখে তার হরেক রকমের বলি। আহাজারি করে বলল, পিসি, আমার আর বেনুনি করা হবে না। এলোমেলো চুলগুলো আমার আর গোছানো হবে না। আমাকে আর গ্রামের হাটে গিয়ে পূজার তিলক চন্দন এনে দেওয়ার জন্য কেউ হইচই করবে না। পুকুরের কৃষ্ণচূড়া গাছ থেকে থোকা থোকা ফুল এনে দেওয়ার জন্য কেউ আর আমার লুকিয়ে টাকা দিবে না। এতগুলো না নিয়ে আমি কেমন করে থাকবো রে পিসি? জল ভাতে অবহেলার মাঝে বসবে। তুই আমায় আর খাইয়ে দিবি না বলে তুই কেমন করে নিজের সুখ খুঁজে নিলি আমাদের শোকে ভাসিয়ে। শেষমেশ এই পত্রের থেকে তুই মুখ ফিরিয়ে নিলি, সুখ খুঁজতে গিয়ে স্বার্থপর হলি। হতবাকা পত্রের অজস্র প্রশ্নের উত্তর দেয় না পিসি। জ্বলন্ত অগ্নিকাঠে শুয়ে থাকে সে। সময়ের বেগে ধীরে ধীরে পুড়ে যায় তার নরম তুলতুলে শরীরটা। পত্র দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে তাকে তাচ্ছিল্য হাসে। অসহায় কণ্ঠে বলে, তুমি বেঁচে থাকতে তোমার বিছানা হয়েছে মাটিতে, আর আজ মরে গিয়ে ঠাঁই পেয়েছো চন্দন কাঠে। মৃত্যু বুঝি এত দামি? ধোঁয়ার সাথে উড়ে যায় পিসির সকল দুঃখ। পত্রের মনে দগদগে হয়ে থেকে যায় আপন মানুষের বিদায়কালের অভিযোগ। মস্তিষ্কের নিউরনে নিউরনে চলে নীরবতা। হঠাৎ করেই কি যেন একটা নতুন কিছু করার উন্মাদনা চলে আসে তার মাঝে। এরপর আর সে কাঁদে না, চিৎকার করে না, তার চোখও হাসে কেবল, যেমন করে হাসতো পিসির চোখ দুটো। আজও নিয়ম করে সূর্য উঠল। পেঁজা তুলোর দল ছুটে বেড়ালো আকাশ ঘেঁষে। প্রকৃতি তার নিয়ম অনুযায়ী কার্য শুরু করলো, কেবল বদলালো মানুষের জীবনধারা। আজ পত্র লেখাদের নরবরে বাড়িটাতে ঘটলো অন্য কিছু। রোজকার মতন আজ কাক টাকা ভরে বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মেয়েটা প্রয়োজনীয় কাজগুলো করলো না রুটিন অনুযায়ী। বাসি থালা বাসন অযত্নে পড়ে রইল রান্নাঘরের কোণ ঘেঁষে। শুকনো পাতার স্তূপও জমে রইল তার নিজের জায়গায়। গোবর জল দেওয়া হলো না বাড়ির দরজাটাতে। শুনশান নীরবতায় আচ্ছাদিত রইল বাড়ির প্রাঙ্গণ, যা ঘুমিয়ে থাকা বাড়িটার মাঝেও শিহরণ বয়ে দিল। বাহিরে তুমুল মোরগ ডাকার শব্দ হচ্ছে, কিন্তু উঠোনে হচ্ছে না কোনো ঝাড় দেওয়ার শব্দ, যা অবাক করলো ছায়াকে। নিমিষেই হালকা হয়ে গেল তার ঘুম। এক ঝটকায় সে বিছানা ছেড়ে উঠে বসলো। রোজকার অভ্যাসে ভাটা পড়তেই অবাক হলো সে। ব্যস্ত পায়ে ছুটে এলো উঠোনে। যেমনের উঠোন পড়ে আছে তেমন ভাবেই। ভারী অযত্নের শুকনো ঝরা পাতাগুলো ক্ষীণ বাতাসে উড়ে উড়ে যাচ্ছে কেবল। ছায়া কণ্ঠ একটু উঁচুতে তুললো, ব্যস্ত কণ্ঠে পত্রকে ডাকলো, কালিন্দি, এই কালিন্দি। পত্রের ঘরের দরজা আগের মতনই খিল দেওয়া, অথচ পদ্ম এবং পুষ্প কাঁচা ঘুম নিয়েই বেরিয়ে এলো নিজেদের ঘর থেকে। বেরিয়ে এলেন সমীর বাবুও। পত্র এবং তার পিসি এক রুমে থাকতো। পিসির মৃত্যুর পরও হাজার জোর করা সত্ত্বেও সে রুম ছাড়েনি পত্র। কাল সারাটা রাত সে কিভাবে থাকলো একা একা সেই রুমে, কিঞ্চিত কি ভয়ও করলো না? যতই হোক কাছের বা পরিচিত মানুষটার মৃত্যুর পর কিছুদিন তাদেরকে আমরা কাছ থেকে বেশ অনুভব করি। সেটা আমাদের মতিভ্রম হোক কিংবা স্মৃতির তাড়নায় হোক, আমরা তাদের অস্তিত্ব টের পাই, যাকে আমরা অলৌকিক কিছু নাম দিয়ে ভীত হই। অথচ চরম ভীতু মেয়েটা কিনা কাল সারা রাত এই আশ্চর্যজনক কাজটা করে ফেললো। বাড়ির প্রতিটা মানুষের ভাবতেই লোমকূপ দাঁড়িয়ে গেল। সমীর বাবু কপাল কুঁচকে বিরক্তের স্বরে বলল,
কি সমস্যা ছায়া? তুমি ওরে ডাকো কেন? আজও তো দৌড় খোলেনি, দেখো কোনো কাজও করেনি। ও তো এমন কখনোই করেনি। কি হলো ওর? ছায়ার কণ্ঠে তুমুল উৎকণ্ঠা, যাদের ঘুম ছুটে গেল উপস্থিত বাকিদেরও। সবাই ছায়ার কথা অনুযায়ী চোখ বড় বড় করে তাকে 4-5টা পরখ করে দেখলো। সত্যিই তো, আজ যেমনের উঠোন তেমনই রয়েছে। সকলের মাঝেই তুমুল বিস্ময়ের ছোঁয়া। তার মাঝেই ছায়া আবার বেশ জোরে ডাকলো, কি রে কালিন্দী, উঠেছিস? ছায়ার ডাকের পর মিনিট 2 পেরিতেই সশব্দে পত্রের ঘরের দরজাটা খুলে গেল। হেলতে দুলতে বেরিয়ে এলো পত্র, যাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠে সবাই। অতি উত্তেজনায় প্রায় চিৎকার দিয়ে উঠে পুষ্প। ছায়ার ভাষারা দিশাহারা হয় তার অনবরত ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটাও। সমীর বাবুও অবাক হলেন। পত্রের নির্ঘুম থাকা টানা টানা চোখ যুগলে তখনও কোনো আবেগ নেই, কেমন কর্কশ, ভাষাহীন। সেকেন্ড পেরিয়ে সময়টা যখন মিনিটের ঘরে যায় তখন হুঁশ ফিরে আসে সবার। ছায়া মুহূর্তেই চেঁচিয়ে উঠে এই কাক ডাকা ভরে, আক্রোশে ফেটে পড়ে এবং কণ্ঠ উঁচিয়ে বলে, চুলের এই কি করেছিস তুই? হ্যাঁ, এত ঘন লম্বা চুলগুলো ঘাড় অব্দি হলো কিভাবে? কেটেছিস কেন? কখনই বা কাটলি? হ্যাঁ, কাল রাতে। মায়ের এমন উচ্চ কণ্ঠের বিপরীতে পত্রের কণ্ঠ শীতল। ছোট কণ্ঠে দিয়ে দিল মায়ের উত্তর। ছায়া হতভম্ব চোখে তাকায় স্বামীর পানে। বলতে চায় অনেক কিছু, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার শব্দগুচ্ছ হোঁচট খাচ্ছে বারবার। সমীরবাবু মেয়ের দিকে এগিয়ে যায়, সেও কম অবাক হয়নি। তবুও মেয়ের অবস্থা হয়তো বুঝতে পারে সে। তাই তো মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, চুলগুলো কেটেছিস কেন মা? কত সুন্দর চুল। চুলগুলো আছে দেওয়ার মানুষ তো বিদায় নিয়েছে, তো শুধু শুধু অযত্নে ফেলে রাখবো কেন, তাই কেটেছি। সমীরবাবু তপ্ত শ্বাস ফেলেন। মেয়ে যে তার পিসিকে ভীষণ ভালোবাসে এটা কারোই অজানা না। গোপনে বাড়ল হতাশা। মেয়েকে আর কিছু বলার ভাষা তিনি খুঁজে পেলেন না, কেবল ক্ষীণ স্বরে বললেন, সব মানুষ চিরকাল থাকবে না তোর সাথে, এটা মেনেই আগাতে হবে। মানুষ না থাকুক, স্মৃতিগুলো তো আছে, তা যে ঘুমাতে দেয় না। সমীরবাবু কিয়ৎক্ষণ মেয়ের দিকে তাকায়। মেয়ের দিকে তাকালেই নিজের বোনের কথা মনে পড়ে। এমন না যে পত্রের সাথে সরলার চেহারার কোনো মিল আছে, তবুও কোথাও যেন অনেক মিল। দুঃখের দিক দিয়ে কি? সমীরবাবু কোনরূপ কথা না বলেই নীরবে প্রস্থান নেন। ছায়া কিছু বলতে গিয়েও বলতে পারে না। পত্রও আবার আগের মতন নিঃশব্দে চলে যায় নিজের ঘরে। ছায়ার সাহস হয় না মেয়েকে কিছু বলার। কেমন ধ্বংসাত্মক রূপ মেয়ের। মানুষ হারানোর শোকে মেয়েটা কি পাগল হলো? কঠোর নির্বাসন বেছে নেয় পত্র। দিন 2 কেবল দৌড় দিয়ে পড়ে থাকে নিজের ঘরে, বিচ্ছিন্ন হয় নিজের ছুটন্ত সত্তা থেকে। তখন শোকের নদীতে তার ভরাডুবি অবস্থা প্রায়। পিসির মৃত্যুর 3য় দিন চলছে আজ। ভোর সন্ধ্যাবেলা বিন্নি এসে হাজির পত্রদের বাড়ি। রোজকারের মতন আজও পত্রের ঘরের দরজা আটকানো। বিন্নি এসেই পত্রের দরজায় ঠক ঠক শব্দ করে। বাড়িতে তখন ছায়া একা, তাও ঘুমিয়ে। বিদ্যুৎও নেই পুরো চা বাগানে। পদ্মলতা গিয়েছে পুকুর পার দুপুরের এঁটো থালা বাসন মাজতে। পুষ্পও বাড়িতে নেই, হয়তো আছে কোথাও দস্যিপনা নিয়ে। বিন্নির হাব ভাবে কেমন যেন একটা গোপনীয়তা, গলার স্বরও চড়া চড়া ভাব। পত্রের দরজা দ্বিতীয়বারের মতন ক্ষীণ শব্দ করে প্রায় ফিসফিসিয়ে বলল, পত্র, খোল দরজাটা, আমার জরুরি কথা আছে। বিন্নির এমন সতর্ক কণ্ঠে হয়তো পত্রের সন্দেহ হলো। সে মিনিট পেরুতেই সাবধানে খুলে দিল দরজাটা, যেন কোনো শব্দ না হয়। পত্র দরজা খুলতেই ঘরের ভেতরে সাবধানী পা ফেলে প্রবেশ করে বিন্নি। পত্রের ঘরে হারিকেন জ্বলছে মিটমিট আলোয়। বিন্নি সেই নিভু নিভু আলোতে যখন পত্রের দিকে তাকালো, আচমকাই সে ভীষণ ভয় পেয়ে গেল। অপ্রত্যাশিতভাবে কণ্ঠ থেকে অদ্ভুত এক মিহি স্বরের চিৎকার ভেসে এলো। পত্র বেশ বিরক্ত হলো সেই চিৎকারে। কপালে 3-4 ভাঁজ ফেলে বিরক্ত কণ্ঠেই বলল, অমন চিৎকার করছিস কেন? পাড়া প্রতিবেশী ডাকার ধান্দা? বিন্নি ততক্ষণে অবাকের 7ম পর্যায়ে চলে গিয়েছে। কথা বলতে চেয়েও পারছে না বলতে। সে কেবল ঘুরিয়ে ঘুরিয়ে দেখে পত্রকে, কেমন অচেনা পত্র। বিন্নি কিছুটা সংশয় মাখানো কণ্ঠে বলে, তোর একই সাজ, এমন অদ্ভুত ভাবে ঘরের ভেতর সেজে আছিস কেন? পত্র হু হা করে হেসে ওঠে। হাতের গাঢ় লাল রেশমি চুড়িগুলোকে শব্দ করে নাচাতে নাচাতে বলে, সুন্দর না? পিসি সবসময় বলতো আমি যেন সেজে থাকি, তাই সাজলাম আর কি। কেমন লাগছে? বিন্নি আবারও পত্রকে পা থেকে মাথা অবধি পরখ করে। চোখ যুগল বোধ হয় বেরিয়ে আসতে চায়।
সাদা ফকফকে একটা থ্রি পিস পরে আছে পত্র, ঘাড় অব্দি চুলগুলো মাঝে সিথি করে রেখেছে, তাও তেল দিয়ে চুপচুপে। তার মোটা শুরু উষ্ঠতে লেপেছে লাল রঞ্জক, কালো বর্ণের হাতে লাল বর্ণের আলতাটা বড্ড বেশি বোধহয় বেমানান লাগছে। আবার অন্যদিকে আলতা ছড়িয়ে ছিটিয়ে এবড়ো থেবড়ো হয়ে গেছে। কেমন একটা গা সমসমে ভাব থাকা সত্ত্বেও বিন্নি কৃত্রিম হাসি দিল, অস্বস্তি নিয়ে বলল, সুন্দর লাগছে। পিসির মতন লাগছে তো? বিন্নি চুপ করে থাকে। পত্রকে কেমন অস্বাভাবিক লাগছে, ভয়ও জেঁকে ধরেছে। তবুও বিন্নি সেসব প্রসঙ্গ পাল্টে পত্রের হাতখানা শক্ত করে ধরলো, প্রায় ফিসফিসিয়ে বলল, একটা জিনিস দেখাতে নিয়ে যাব তোকে। কি জিনিস? পত্রের প্রশ্নের উত্তর দেয় না বিন্নি, বরং পত্রের হাত ধরে সাবধানে টেনে নিয়ে যায় ঘরের বাইরে। যেতে যেতে তারা বাড়ির সামনের মাঠ পেরিয়ে ঘন জঙ্গলে ঘেরা পুকুর পাড়ে হাজির হয়। অন্ধকার রাস্তা, তুমুল নীরবতা, পত্রের মনে প্রশ্নের সরাসরি, অথচ বিন্নি উত্তর না দেওয়ার ব্রত করেছে। পুকুরের ডান দিকটাতে যেখানে বটগাছের ঝোপ ঝাড়টা অবস্থিত, ঠিক সেখানে পত্রকে নিয়ে গেল বিন্নি। পত্র কথা বলার জন্য উষ্ঠ মৃদ কাঁপাতেই বিন্নি পত্রের মুখ শক্ত হাতে ধরে ফেলে সাবধানী কণ্ঠে বলে, একটাও কথা বলিস না, কেবল ঝোঁকের দিকে উকি মেরে দেখ। পত্র মানলো বিন্নির কথা বলল না। আলগোসে তাকালো ঝোপের ফাঁকে। অনাকাঙ্ক্ষিত খুব ঘনিষ্ঠ কোনো দৃশ্য চোখে পড়তেই পত্র আটকে উঠে, চোখগুলো বড় বড় করে তাকালো বিন্নির পানে। কোন রকম কাপা কাপা কণ্ঠে বলল, ওরা কি করছে এসব? ছি! বিন্নি থামিয়ে দিল পত্রকে। পত্রের হাতটা টেনে সতর্কতার সহিত বলল, চল এখান থেকে, তোর বোনের কীর্তি দেখার দরকার নেই। পত্রের চোখে তখনও অবিশ্বাসের ছোঁয়া। কাপা কাপা কণ্ঠে বলল, ওরা এখানে এসব করছে? এখানে আমার পিসিটা শেষ প্রাণ ত্যাগ করেছে। এই স্থানটাকে অপবিত্র করার কি দরকার ছিল? ভেঙে পড়িস না, আমার সাথে চল, এখান থেকে যেতে হবে। এখান দিয়ে না, বার্জার দিয়ে যাব চল। এখান দিয়ে গেলে কারো না কারো চোখ পড়ে যাবে। পত্রের কথায় সায় জানালো বিন্নি। আধার হাতড়ে পথ ধরলো বাঁশের ঝাড়ের দিকে। বাঁশ ঝাড়ের প্রায় বেশ খানিকটা গভীরে যেতেই পত্র কিছু একটার সাথে পা বেঁধে পড়ে গেল। শুকনো ডালাগুলো হাঁটুতে লেগে সাথে সাথে জ্বলে উঠলো হাঁটু। পত্র প্রায় ব্যথায় কুকিয়ে উঠলো। বিন্নি এগিয়ে এলো দ্রুত, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে পত্র? ব্যথা পেলি কিভাবে? কিসের সাথে পায়ে লেগেছে? পত্র ব্যথায় চোখ মুখ কুঁচকে বলল, জানি না, কি যেন একটা আছে এখানে, নরম নরম। বিন্নি হঠাৎ অনুভব করলো ভোটকা একটা গন্ধ আসছে। চারপাশ ভালো করে খুঁজে ডান দিকে তাকাতেই চিৎকার দিল সে। বিন্নির দৃষ্টি অনুভব করে পত্রও সেখানে তাকালো। নিমিষেই তার ব্যথা হাওয়ায় মিলিয়ে গেল। কেবল শীতল কণ্ঠে তাকিয়ে বলল, লাশ, পচে যাওয়া লাশ। অভ্রদা। প্রথম সিজন এটা, ধরুন এটা কেবল সহজ সরল সিজন ছিল। দ্বিতীয় সিজনে তুমুল রহস্য শুরু হবে এবং তৃতীয় সিজনে রহস্য সমাপ্ত বা গল্পের সমাপ্তি হবে। আর 2-1 দিনের মধ্যে সিজন 2 আসবে। এই 2-1 দিন অপেক্ষা করুন আর ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষগুলোর সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।